শব্দ পেয়ে যখন নীলের তাকালো, তাকিয়ে দেখে নীল পড়ে আছে মেঝেতে। অনুর হাতে বন্দুক। অনুর চোখ বেয়ে পানি ঝরে পড়ছে। নীলের চোখ থেকেও এক ফোঁটা পানি ঝরে পড়ল। নীল কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। আজ নীলের প্রথম দিন কলেজে যাওয়ার। অনেক খুশি আজ নীল। সেই তার পছন্দের কলেজে ভর্তি হয়েছে। আনন্দ অন্যরকম। সে সকাল থেকে বারে বারে উঠে ঘড়ির টাইম দেখে, আবার শুয়ে পড়ে। এমন করতে করতে কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। নীলের আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। তাই তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। কলেজের ড্রেস পরে নিল, হাতে একটা ঘড়ি, চোখে জিরো পাওয়ারের চশমা পরলো, চুলগুলোকে ঠিক করে নিল। নীল বারে বারে চশমাটা ঠিক করতে লাগলো আর চুলগুলো ঠিক করতে লাগলো। রেডি হয়ে নিচে আসলো। কিরে, আজ এত সকালে উঠলে যে, কি ব্যাপার? আম্মু, কি ব্যাপার আবার? আর কই এত সকাল? 8:30 বাজে এখন। সকাল কিসের? ও হ্যাঁ, আজ তো তোর কলেজ আছে। আচ্ছা যাই হোক, খেয়ে নে। না, আমার এখন খাওয়ার সময় নাই। যাইতে হবে, সময় হয়ে গেছে। বাই। নীল ওর আমুর কপালে চুমু দিয়ে যেই চলে যেতে যাবে, তখনই মনে পড়লো ও তো পারফিউম দেয়নি। নীলের আম্মু দরজা আটকাতে যাবে, তখনই সাথে সাথে হাত দিয়ে বাধা দিয়ে বলল, আম্মু, আটকাও না, আমি আসছি একটু। কথাটা বলে নীল দৌড়ে নিজের রুমে গিয়ে পারফিউম দিল, দিয়ে বের হতে যাবে। আবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিজেই চুমু দিল, দিয়ে আবার দৌড়ে নিচে গেল। কি হয়েছে তোর? এত বাদরের মতো দৌড়াচ্ছিস কেন? একটু শান্তভাবে যা। কই বাদরের মতো দৌড়াচ্ছি? বাই আম্মু। বাই বলে আবার চুমু দিয়ে দৌড়ে বাইকটা নিয়ে বের হলো কলেজের উদ্দেশ্যে। এই ফাঁকে নীলের পরিচয়টা দিয়ে দেই। নীলের পুরো নাম আরিয়ান চৌধুরী নীল। বাবা মায়ের একমাত্র ছেলে। ইন্টার প্রথম বর্ষে পড়ে। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি। গায়ের রং ফর্সা। ঠোঁটগুলো লাল টুকটুকে, চুলগুলো একটু কোকড়ানো, চোখগুলো ছোট ছোট, মুখে হালকা হালকা চাপদাড়ি। এক কথায় যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। নীলের আব্বুর নাম সাইফুল চৌধুরী, একজন বিজনেসম্যান। মায়ের নাম সালমা বেগম, পেশায় গৃহিণী। এই যে শুনছেন, আপনার কাগজ রেখে চলে যাচ্ছেন। মেয়েটা লাল রঙের একটা পাতলা শাড়ি পরেছে আর চুলগুলো খোলাই ছিল। চুলগুলো কোমরের নিচে চলে গেছে। নীলের কথাটা শুনে মেয়েটা যে পেছনে তাকালো, মেয়েটার চুলগুলো উঠতে শুরু করলো। নীল তো মেয়েটাকে দেখে ক্রাশ খেলো। ঠোঁটে ঘন করে লাল লিপস্টিক দিয়েছে, চোখে গাঢ় করে কাজল, হাতে লাল চুড়ি, পায়ে পায়েল। গায়ের রংটা ফর্সা, চুলগুলো বারে বারে মুখের উপরে পড়ছিল। সেইটা দেখে নীল একদম হা হয়ে যায়, মনে মনে ভাবতে লাগলো, এক মানুষ এত সুন্দর হয় কি করে? এত সুন্দর, এমনিতে তো সুন্দর, তারপর আবার লাল শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিক দিয়েছে। জানি না কত ছেলে এর পেছনে ঘোরে। উফ, ইচ্ছে করছে চুলগুলো ছড়িয়ে দিই নিজের হাতে। মেয়েটা নীলের সামনে এসে নীলের হাত থেকে কাগজটা নিল, নিয়ে বলল, ধন্যবাদ। নীল তো মেয়েটাকে নিয়ে ভাবনা জগতে ভেসে বেড়াচ্ছে। মেয়েটা আবার বলল, ধন্যবাদ, আমার কথা শুনতে পাচ্ছেন? ওই নীল, কিরে এখানে দাঁড়িয়ে কি দেখোস? আকাশ কথাগুলো বলে দেখে নীল কিছুই বলছে না। উপায় না পেয়ে নীলকে হালকা করে ধাক্কা দিল আকাশ। নীল ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আকাশ, তুই কখন আসলি? এই তো আসলাম। তুই এদিকে কি দেখোস? কি দেখবো? আচ্ছা চল, ক্লাসটা খুঁজি। চল। আর ওই শালা, তুই আমাকে একবারও তো ফোন দিলি না। ও সরি দোস্ত, এই কলেজে আসার খুশিতে কিছু মাথায় ছিল না। আচ্ছা চল। চল। নীল আর আকাশ ক্লাস খুঁজতে লাগলো। ও আচ্ছা, আপনারা নিশ্চয়ই ভাবছেন আকাশ আবার কেমন বন্ধু, কলেজে আসলো আজ প্রথম দিন, এর মধ্যে বন্ধু হলো কিভাবে? আসলে আকাশ হলো নীলের হাই স্কুলের এক বন্ধু। একসাথে পড়াশোনা করেছে, একসাথে একই কলেজে ভর্তি হয়েছে, আর সবাই অন্য জায়গাতে হয়েছে। নীল আর আকাশ ক্লাস খুঁজে পেল না। উপায় না পেয়ে আকাশ একটা মেয়েকে জিজ্ঞাসা করতে গেল। নীল দাঁড়িয়ে থাকলো। আকাশ যার সাথে কথা বলছে সেটা নীল জানে না, আর দেখতেও পাচ্ছে না কার সাথে কথা বলে। এইদিকে আকাশ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু, একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ, বললো। আসলে আপু, আমরা নতুন, তাই আমাদের ক্লাসটা কোনটা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, প্রথম বর্ষে নাকি তোমরা? জি আপু।
মেয়েটা কিছু বলতে যাবে, তখনই নীল আকাশের কাছে গিয়ে বলল। কি রে, জানতে পেলি? কথাটা বলে নীল যে সামনের দিকে তাকিয়ে দেখলো, দেখে আবারও হা হয়ে গেল। এই তো সেই মেয়ে। তোমাদের ক্লাসটা হলো ওইখান দিয়ে সোজা গিয়ে ডানে যাবে, গিয়ে প্রথম ক্লাসটাই তোমাদের। ধন্যবাদ আপু। কি হলো? মেয়েটার সাথে কথা বলতে গিয়ে বলতে পারছি না কেন? বুকের ভিতরে ধুক ধুক করছে কেন? এই চল নীল। আকাশের কথা নীলের কানেই যাচ্ছে না। ও মেয়েটার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। মেয়েটা এই ছেলেটা এমন কেন, খালি চেয়ে থাকে, কথা বলে উত্তরই দেয় না। আসলে আপু ও একটু লাজুক তো তাই। আচ্ছা আপু আমরা আসছি। সাথে নীলকে ধাক্কা দিয়ে নিয়ে গেল আর কানে কানে বলল। ওই শালা, তুই ওইভাবে মেয়েটার দিকে তাকিয়েছিলি কেন? ক্রাশ খাইছিস নাকি? মামা তাহলে প্রেমে পড়ে যাচ্ছ তাহলে প্রথম দেখাতে? প্রেম কি আজব। হাসি না তো, হাসার কি হলো? একজনকে দেখলে পছন্দ হতেই পারে। তাও ঠিক। নীল আর আকাশ কথা বলতে বলতে ক্লাসের ভিতরে ঢুকে দেখে স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসবো? আসছো? যাই হোক, আসছো পরিচয় নিতে নিতে কোথায় দিয়ে সময় গেল টেরি পেলাম না। যাই হোক, সবাই ভালো থাকো, বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে। কথাগুলো বলে স্যার চলে গেল। স্যার চলে যাওয়ার পর ক্লাসের সবার সাথে পরিচিত হয়ে নিল নীল আর আকাশ। পরিচিত হতে হতে তারই মধ্যে চলে আসলো ওই মেয়েটা। নীল আর আকাশ দেখে তো পুরো অবাক হয়ে গেল মেয়েটার কথা শুনে। হ্যালো, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজ তো তোমাদের প্রথম দিন, ক্লাস সবার কেমন লাগছে? জি ম্যাম, অনেক ভালো লাগছে। গুড, আমরা তাহলে পরিচিত হয় নাকি বললো সবাই। জি ম্যাম। ম্যাম আপনার নামটা কি? আমার নাম অনু সরকার, আমি তোমাদের ইংরেজি ক্লাসের ম্যাম। এখন তোমাদের পরিচয়টা দাও প্রথম থেকে। আই তুমি বলো। এইভাবে সবার পরিচয় জেনে নিল। এখন আকাশের পালা। আমি আকাশ। ও, তোমাকে তো চিনি। জি ম্যাম। নীল দাঁড়িয়ে বলতে গিয়েও বলতে পারছিল না। ম্যামকে দেখে ওর অবস্থা খারাপ। ওর অবস্থা দেখে সবাই হাসতে লাগলো। স্টপ, সবাই চুপ, হাসবে না। এই তোমার নাম কি? ওই নাম বল, এরকম পাগলের মতো করছিস কেন? আমি নীল। এই নাম বলতে এত সময় লাগলো? স্টপ, সবাই চুপ করো। ওই একটু লাজুক, তাই এমন হয়েছে। নীল তুমি বসো। নীল কাউকে কিছু বলল না, মনে মনে রেগে যাচ্ছে। আমাকে নিয়ে হাসার সময় হাসুক, সবাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। কথাগুলো মনে মনে বলল। অনু ক্লাস নিতে লাগলো। নীল অনুর দিকে তাকিয়ে আছে। এই ফাঁকে আপনাদের অনুর পরিচয়টা দেই। অনুর পুরো নাম হলো অনু তালুকদার। বাবা মায়ের একমাত্র সন্তান। অনুর আব্বুর নাম আরিফ তালুকদার। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। মায়ের নাম আনোয়ারা তালুকদার। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। আর অনু পড়াশোনা শেষ করে কলেজের শিক্ষিকা হয়েছেন। অনু এইখানে থাকেন, মা বাবা গ্রামে থাকে। এই শালা, তুই কথা ভালো করে বলতে পারস না? না রে, ম্যাম কি বলে গেল দেখলি না? আমি তো লাজুক। কথাটা বলে নীল মুখের মধ্যে আঙ্গুল নিয়ে লজ্জা ভাব নিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে। নীলের হাসি দেখে আকাশের রাগ হতে লাগলো। ওই শালা, একদম লজ্জা মাখা মুখ বানাবি না। তুই লাজক, তুই যে কি আমার থেকে কেউ ভালো জানে না। তুই একটা রাক্ষস শালা। রাগ উঠলে কি করিস নিজেও জানোস না শালা। চুপ কর, অনেকক্ষণ ধরে বকা নিয়ে যাচ্ছিস। চল কলেজেটা ঘুরে দেখে আসি, চল। চল। নীল আর আকাশ কলেজটা ঘুরে দেখতে লাগলো। আকাশ সবকিছু দেখে দেখে বলছে, কিন্তু নীলের ওইদিকে কোনো জ্ঞানই নেই। ও শুধু অনুর দিকে তাকিয়ে আছে। অনু নিজের রুমে ঢুকে পড়লো। নীল অনুর দিকে হাঁটা দিবে, তখনই আকাশ হাঁটা টেনে ধরে বলল। ওই তুই এত লুচ্চা হয়ে গেলি কিভাবে? তুই তো কোনো মেয়ের দিকে এইভাবে তাকাস না, তাহলে হঠাৎ ম্যামের মধ্যে কি পেলি? জানি ম্যাম অনেক সুন্দর, কিন্তু তাই বলে তুই দেখ, কাজটা কিন্তু ঠিক ভালো হচ্ছে না। চল দেখি লাইব্রেরি আছে নাকি। চল গল্পের বই পড়ে আসি। তোর বকবক রাখ, আমাকে ছাড় তো। না, চল লাইব্রেরিতে যাব। আচ্ছা চল। আকাশ আর নীল লাইব্রেরির দিকে রওনা দিল। নীল আর আকাশ লাইব্রেরি দেখে হা হয়ে গেল। অনেক সুন্দর করে সাজানো লাইব্রেরিটা।
লাইব্রেরিতে অনেক আলমারি, ভেতরে অনেক বই সাজিয়ে রেখেছে। নীল আর আকাশ বুঝতে পারছে না কোনটা রেখে কোনটা পড়বে। দোস্ত, হাই স্কুলের সব বই পড়ে শেষ করেছি। এইখানে মনে হয় শেষ করতে পারবো না, যত বই। ধুর, দেখা যাবে, চল একটা বই নিয়ে পড়ি আগে। নীল আর আকাশ বই খুঁজতে লাগলো। নীল একটা হ্যাকার কিং এর বই নিল, আকাশ একটা রোমান্টিক গল্পের বই নিল। দুইজন একটা টেবিলের সামনে গিয়ে বসে পড়লো। কিরে, আর কোনো বই পেলি না হ্যাকার কিং? দূর, সব গল্পের ধারণা হয়ে গেছে। আর জানি না কেন জানি বইটা পড়তে ইচ্ছে করলো। আচ্ছা যাই হোক, তুই পড় তো, আমাকে পড়তে দে। আকাশ আর নীল পড়তে লাগলো গল্পগুলো। নীল 3 পার্ট গল্প পড়ে নিল। নীলের গল্পটার ভেতরে নায়কের ক্যারেক্টারটা অনেক ভালো লাগলো। নীল ভাবতে লাগলো, আচ্ছা, আমি যদি এই নায়কের মতো হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। নিজের ইচ্ছে মতো জিনিস বানাবো, যা ইচ্ছে তাই করবো। আর এই প্রথমে এই সাগরে আইডিটা হ্যাক করবো। শালা আমাকে বকাঝকা করা, দেখাবো মজা। না বন্ধু, তো ভালোর জন্য বকা দেয়। তাহলে কারটা করবো, কারটা 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 কারটা। দূর, মাথায় আসছে না। নীলকে এইভাবে ভাবতে দেখে আকাশ নীলের মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, কিরে, কি এত ভাবস? কই, কিছু না। আচ্ছা চল ক্লাসে যাই। চল, স্যার আসলো কিনা, চল। তুই যা, আমি আসছি। আঙ্কেল, আমি কি এই বুকটা নিয়ে বাসায় পড়তে পারবো? পারবে, কিন্তু তোমাকে এইখানে সাইন করতে হবে আর ফি দিয়ে ভর্তি হয়ে নিতে হবে। আর থাক আঙ্কেল, আমি জানি কি করতে হবে, আর বলতে হবে না। নীল সাইন করলো আর টাকা দিয়ে ভর্তি হয়ে নিল। 1 সপ্তাহ পর দিবে। সেটা সাইন করে নীল বইটা নিয়ে গেল। নীল বইটা নিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, তখনই কারোর সাথে ধাক্কা খায়, খেয়ে বইটা পড়ে যায়। সরি সরি সরি, আমি দেখতে পারি নাই। কথাগুলো বলে অনু নীলকে বইটা তুলে দিয়ে বলল। এটা কিসের বই? নীল ভয় পেয়ে গেল, কাপা কাপা গলায় বলল, জি ম্যাম, এইটা গল্পের বই। তাই তুমি গল্পের বই পড়ো? জি ম্যাম। তাহলে তো তুমি গল্পের প্রতিযোগিতা দিতে পারবে। লাইব্রেরিতে প্রতিযোগিতা হয়। নীল মাথা নেড়ে হ্যাঁ বলল। অনু নীলের মাথায় হাত দিয়ে বলল, এত লজ্জা পাও কেন? আমি তো তোমার শিক্ষক, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলিও। নীল মাথা নেড়ে আবারও হ্যাঁ বলল। অনু মাথায় হাত দিয়ে চুল ঠিক করে দিয়ে চলে গেল। নীলের অবস্থা খারাপ হয়ে গেছে, বুকের ভেতরে ধুকধুকানি বেড়ে গেল। নীল মনে হয় জ্ঞান হারিয়ে ফেলবে। ক্লাসের কথা মনে করে মাথায় ঝাঁকুনি দিয়ে ক্লাসের দিকে রওনা দিল। ক্লাসের সামনে গিয়ে দেখে স্যার এসেছে। স্যার আসবো? এতক্ষণ কোথায় ছিলে? এখন ক্লাসে আসছো যে? সরি স্যার, আসলে লাইব্রেরিতে গিয়েছিলাম তো, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা, আসছো। নীল ক্লাসরুমে ঢুকে আকাশের কাছে গিয়ে বসলো। বাড়ি নিয়ে পড়বো, অনেক ভালো একটা স্টোরি। ও আচ্ছা, পরে আমাকে দিস তো, একটু পড়তাম। কেন? তোর বই তুই পড়, আমারটা কেন পড়তে হবে? কথা বন্ধ করে পড়া থেকে খেয়াল করো। নীল আর আকাশ চুপ করে স্যারের সবকিছু শুনতে লাগলো, সব নোট করে নিল। আজ তাড়াতাড়ি কলেজ ছুটি দিয়ে দিল। নীল আর আকাশ বাইরে এসেছে, পাশের পার্কের দিকে গেল। নীল আর আকাশ সবসময় এই পার্কে আসে। ওদের পছন্দের জায়গায় গিয়ে বসলো। নদীর পাড়ে বসে বসে দুজনে বাদাম খেতে লাগলো। আকাশ বলল, তুই বসে থাক, আমি ফুচকা নিয়ে আসি। আচ্ছা যা। আকাশ গেল ফুসকার জন্য। নীল বইটা বের করে পড়তে লাগলো। নীল যতই বইটা পড়ছে তত নীলের ভেতরে শয়তানি কাজের দিকে আগ্রহী উঠছে। হঠাৎ করে পেছন থেকে হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে বইটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে ফেললো। কি ব্যাপারে, বইটা ভেবে লুকালি কেন? ওই শালা, তুই আমি তো ভাবছি কে নাকি। সত্যি করে বলতো, বইটার ভিতরে কি আছে? এত ভয় পেলে কেন? কিছু নাই, কিন্তু হ্যাঁ, খুন করার ব্যাপারে ভালোভাবে লেখা আছে। তাই নাকি? তা কাকে খুন করবি? কাকে আবার? তোকে। ফালতু কথা বাদ দিয়ে খা তো। নীল আর আকাশ খেতে লাগলো। আর নীল ভাবতে লাগলো কি দিয়ে কি হবে, কি জিনিস বানানো যায়। ওই কি হয়েছে রে? কি এই মেম আর বইটা পেয়ে দেখি তুই ভুলে যাচ্ছিস তুই এই পৃথিবীর মানুষ। আচ্ছা শোনো, এই বাসায় যাব, বাই। মানে কি এত তাড়াতাড়ি?
মানুষ প্রেমে পড়লে কি এরকম হয় নাকি? শালা আমাকে ভুলে গেল, বাসায় গেল তো তাড়াতাড়ি বালদা। আকাশ মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে চলে গেল বাসায়। এইদিকে নীল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বইটা নিয়ে বসলো, বসে পড়তে লাগলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আম্মু আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর প্রথম কলেজে গিয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আম্মু। ও জানো আম্মু, আমাদের প্রথম বর্ষের একটা ছাত্র আছে। অনু নীলের সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো। অনু আর অনুর আম্মু হাসতে লাগলো। আমার মনে হয় ছেলেটা তোকে দেখে এরকম হয়ে গেছে। দূর আম্মু, তা না, ও নাকি এমনিতেই লাজুক। ও আচ্ছা, যাই হোক, খাইছোস কিছু? তুমি খাইছো? আব্বু কোথায়, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তুই তো জানিস তোর আব্বু কোথায় থাকে। সে কখন বাজারে বসে আছে মনে হয়। ও আচ্ছা আম্মু, আমি এখন রাখি, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা। অনু ফোনটা রেখে ঘুমিয়ে পড়লো। এইদিকে নীল বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। হঠাৎ করে নীল তার দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পেল। আস্তে আস্তে চোখ খুলে শুনতে পেল ওর আম্মু ডাকছে। নীল, আর কত ঘুমাবি? সন্ধ্যা হয়ে গেছে তো। নীল ওঠ বলছি। কি সন্ধ্যা হয়ে গেছে? নীল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বেজে গেছে। বুকের উপর থেকে বইটা রেখে খাট থেকে নেমে বলল, নিচে আয়। নিচে গিয়ে কি করব? নিচে যেতে পারবো না, পড়তে বসবো। অনেক পড়ছো, একটু ঘর থেকে বের হ। না, যাবো না। কথাটা বলে নীল ওয়াশরুমে চলে গেল। নীলের আম্মু নিচে চলে গেল। নীল ওয়াশরুম থেকে বের হয়ে কম্পিউটারের কাছে গিয়ে কাজ করতে লাগলো। কিভাবে কি করা যায়। নীল একজনের আইডি টার্গেট করলো। এই আইডিটাই হ্যাক করবে। অনেকক্ষণ ট্রাই করলো কিন্তু পারলো না, হলোই না। অনেকক্ষণ মাথা খাটিয়ে চেষ্টা করলো কিন্তু পারলো না। তাই কম্পিউটার ঘাটাঘাটি বাদ দিয়ে দরজাটা খুলে ছাদের দিকে গিয়ে বেঞ্চে বসে আকাশ দেখতে লাগলো। অনেকক্ষণ বসে থেকে ভালো লাগলো না, তাই বেঞ্চটার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লো। মাথার নিচে এক হাত দিয়ে আর এক হাত চাঁদের দিকে তাক করে লাভের মতো করে ধরলো। এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে নীলের ফোনটা বেজে উঠলো। নীল ফোনটা বের করে দেখে আকাশ ফোন দিয়েছে। নীল ফোনটা রিসিভ করলো। কি রে, এখন ফোন দিলি যে? দিয়েছে কি সাধে নাকি? চৌরাস্তার মোড়ে আয়, ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আবার হলো? কিছু ছেলে আমাকে মারতে আসবে, এইখানে আসতে বলছে, তুই চলে আয়। আচ্ছা, আসছি। নীল বেঞ্চ থেকে উঠে তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে প্যান্ট পরে নিল, কালো একটা জ্যাকেট পরলো আর মুখে মুখোশ পরে নিল। হাতে গ্লাভস পরে নিল যাতে কেউ কে না চিনে। গ্লাভস আর মুখোশটা পকেটে রাখলো যাতে নীলের আম্মু বুঝতে না পারে যে ঝামেলা করতে যাচ্ছে। নীল তাড়াতাড়ি করে নিচে গিয়ে ওর আম্মুকে বলল, আম্মু, আমি একটু বের হলাম। কোথায় যাবি? আকাশের সাথে দেখা করতে, ও ডাকছি। ও আচ্ছা যা, কিন্তু হ্যাঁ, কোনো ঝামেলার মধ্যে চড়াস না বললাম। না আম্মু। আচ্ছা আম্মু, যাই আমি এখন। নীল ওর আম্মুর কপালে চুমু দিয়ে বাহিরে আসলো। বাইকটা নিয়ে চলে গেল। 20 মিনিটের মধ্যে গিয়ে দেখে আকাশকে মারছে। নীল গাড়িটা থামিয়ে গ্লাভস আর মুখোশটা পরে নিয়ে জোরে স্পিডে গাড়িটা চালিয়ে গিয়ে হিরোদের মতো গিয়ে 2 হাত দিয়ে দুজনের কলার ধরে নিচের দিকে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরেকজনকে লাথি দিল, দিয়ে গাড়ি দিয়ে আরেকজনকে ধাক্কা দিল। গাড়ি থেকে নেমে এসে একজনের কলার ধরে থাপড়াতে লাগলো। আকাশও আরেকজনকে ধরে মারতে লাগলো। ওই, তোদের সাহস তো কম না, আমার বন্ধুকে মারতে আসিস? ওই শালা! আরে নীল, ওইটাকে ছাড়, এই যে ওদের বস, ধর রে। নীল আবার দৌড় দিয়ে যাবে, বস গিয়ে দৌড়ে গাড়িতে উঠে চলে গেল। কারণে তোকে মারছিল কেন? আর বলিস না, আমার ফুফাতো বোনকে নাকি ওরা বিয়ে করবে, শুনছস নাকি? খেয়ে কাজ নাই, ওই ফালতুর সাথে আমার বোনকে বিয়ে দিতে হবে। নীল হা হা করে হাসতে লাগলো আর বলল, ও আচ্ছা, সেই ফুফাতো বোন যাবে? তুমি ভালোবাসো সেইটা নাকি? আরে না, ভালোবাসি না, আব্বা আম্মু বিয়ের কথা বলছে ওর সাথে, এই আর কি। চল এখন যাই। তা আন্টি তোকে বাইরে আসতে দিল? চল, বাইরে যখন এসেছি চল, আজ পুরো ঢাকা শহর ঘুরবো। চল, কিন্তু দোস্ত
আম্মু বেশি রাত করে বাড়ি ফিরলে মারবে বলছে। আমাকে কিছু বলবে না, আমি তো তোর নাম করে এসেছি। দাঁড়া, আম্মুকে একটা ফোন দিয়ে বলি, আজ তোর সাথে থাকবো। আকাশ ওর আম্মুর সাথে কথা বলতে একটু দূরে গেল। নীল ওর আম্মুকে ফোন দিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, বাসায় কখন আসবি? আম্মু, বাসায় যাবো না আজ। কি, বাসায় আসবি না মানে? কোথায় যাবি? আম্মু, আজ একটু ঘুরবো, অনেকদিন ধরে তো ঘরে বসে থাকি, আজ একটু ঘুরি, প্লিজ প্লিজ আম্মু। এত কথা আমি শুনতে চাই না, এখনই বাড়িতে আসবি তুই। নীলের আম্মুর কথা শুনে নীলের রাগ হতে লাগলো, তাই চিল্লিয়ে বলল। সমস্যা কি আম্মু? বললো তো আমি কি আমার ইচ্ছে মতো চলতে পারবো না নাকি? সব সময় তোমার কথা শুনতে হবে? আমি যখন বলেছি আর যাবো না মানে যাবো না, ওকে? নীলের কথা শুনে নীলের আম্মু অনেকটা অবাক হয়ে গেল আর কষ্ট পেল। নীল কখনো ওর আম্মুর সাথে এমন ভাবে কথা বলেনি। নীলের আম্মুর চোখ থেকে পানি বের হলো, চোখ মুছে বলল। তুই আমার মুখের উপরে চিল্লাই কথা বললি? তোর সাহস অনেক বেড়ে গেছে। তোর আব্বু একবার বাড়িতে আসুক, তারপর বোঝাবো আমার মুখের উপরে কথা বলা। সরি আম্মু, আমি তোমার মুখের উপরে কথা বলতে চাই নাই, কিন্তু তুমি সব সময় আমায় কথায় বাধা দাও। কিন্তু কেন? আজকে একটু বাহিরে থাকতে চাইছি, তাই বলে তুমি আমাকে? নীলকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল নীলের আম্মু। নীলের রাগ হলো, ফোনটা আছা দিতে গিয়েও দিল না। আকাশ পেছন থেকে বলল। নীল, কি হয়েছে, এমন করছিস কেন? বাসায় যাবো, তুই থাক, আজ না, অনেকদিন ঘুরতে যাবো, বাই। কথাটা বলে নীল বাইক উঠে স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। আকাশ হা করে তাকিয়ে নীলের চলে যাওয়া দেখছে। কি হলো এমন, এইভাবে চলে গেল? এই ছেলেটাও না, কখন কি হয় কেউ বলতে পারে না। যাই হোক, আমি যাই, বাসায় আম্মু বকা দিচ্ছে। কথাগুলো বলে আকাশও গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর এইদিকে নীল গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে জঙ্গল থেকে কারো চিৎকার শব্দ পেল। নীল গাড়িটা থামালো, মনে মনে বলল। কি হলো? মনে হলো কেউ আছে জঙ্গলে, কারো কণ্ঠ পেলাম নাকি? আমার মনে ফুল হবে হয়তো। নীল আবারও গাড়িটা স্টার্ট দিতে যাবে, আবার শব্দ পেল। নীল এবার শিওর হলো সত্যি কেউ আছে জঙ্গলের মধ্যে। নীল গাড়ি থেকে নেমে ফোনে লাইটটা জ্বালিয়ে নিল, নিয়ে রাস্তা থেকে নেমে জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো। অনেকগুলো মেয়েকে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে, কিছু বললে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। নীল দেরি না করে ফোনে লাইটটা অফ করে একটা গাছের পেছনে লুকিয়ে ওর পরিচিত এক পুলিশ আঙ্কেলকে ফোন দিল। দুইবার ধরলো। নীল, কেমন আছো? এত রাতে ফোন, কিছু হয়েছে? নীল আস্তে আস্তে বলল। আঙ্কেল, এত কথা বলার সময় নাই, আপনাকে আমি একটা জায়গায় টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসেন প্লিজ, তাড়াতাড়ি আসেন, না হলে অনেক মেয়ের জীবনের প্রশ্ন। পুলিশ আঙ্কেলকে কিছু বলতে না দিয়ে নীল ফোনটা কেটে দিল। এসএমএস এ টেক্সট করে দিল ঠিকানাটা, আর তাড়াতাড়ি আসতে বলল। হঠাৎ করে পেছন থেকে কারো হাতের স্পর্শ পেল নীল। চমকে ঘুরে দেখতে যাবে, সাথে সাথে নীলের মাথায় কেউ বাড়ি মারলো। নীলের মাথা থেকে রক্ত বের হতে লাগলো। নীল সবকিছু আফসা আফসা দেখতে লাগলো। নীল আর চোখ খুলে রাখতে পারছিল না। নীল সেই সামনে থাকা মানুষটাকে ধরতে যাবে, সাথে সাথে আরেকটা বাড়ি দিল। নীলের মুখ থেকে রক্ত বের হতে লাগলো। নীল নিজেকে সামলাতে না পেরে মাটিতে ঢলে পড়ে যায়। চোখ খুলে রাখার চেষ্টা করেও রাখতে পারলো না। নীল আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো। নীল জ্ঞান হারিয়ে ফেলে। 1 ঘন্টা পর যখন নীল চোখ খুলে, নীল দেখতে পেল একটা রুমের মধ্যে শুয়ে আছে। নীল বুঝতে পারলো না এটা কোথায়। নীল ওঠার চেষ্টা করলো, কিন্তু পারছে না, মাথায় খুব যন্ত্রণা করছে। নীল মাথায় হাত দিয়ে ওঠার চেষ্টা করছে, তখনই কেউ একজন নীলকে ধরে বলল। তোমার জ্ঞান ফিরছে, তুমি শুয়ে থাকো, ওঠার চেষ্টা করো না। মাথায় ব্যথা পেয়েছো, তাই ডাক্তার বলেছে নড়াচড়া না করতে, একটু রেস্ট নাও। নীল কথাগুলো শুনলো, কিন্তু মুখটা দেখতে পেল না। ও তাকাতেই পারছে না। নীল মনে মনে ভাবলো। কে এই মেয়ে? কণ্ঠটা চেনা চেনা লাগছে, কি হতে পারে? নীল অনেক কষ্ট করে তাকানোর চেষ্টা করে দেখতে পেল ওর ক্রাশ, মানে কলেজের ম্যাম অনু। নীল লাফ দিয়ে উঠে বলল। আপনি এইখানে কি করছেন? আর আমি তো জঙ্গলের ভেতরে ছিলাম, এইখানে কিভাবে আসলাম? অনু কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে কেউ বলল। আমি বলছি, তুমি যখন আমাকে ফোন দিয়ে বললো
তখন আমি দেরি না করে তোমার টেক্সট করা জায়গায় যাই, গিয়ে দেখি তুমি মাটিতে শুয়ে আসো। আর কিছু ছেলেরা মেয়েগুলোকে ধরে নিয়ে যাচ্ছে। একজন তো তোমাকে গুলি করতে নিয়ে তখনই আমি গুলি চালাই, না হলে তোমাকে ওরা মেরে ফেলতো। আঙ্কেল, ওই মেয়েগুলোকে উদ্ধার করতে পেরেছেন কি? আর ওরা কে ছিল? উদ্ধার করেছি। আজ তোমার জন্য এই গ্যাংস্টারকে ধরতে পারলাম। আর হ্যাঁ, তোমাকে সরকার থেকে 1 লক্ষ টাকা দিবে। আমি টাকা চাই না আঙ্কেল, মেয়েগুলোকে উদ্ধার করেছে এইটাতে অনেক আমার কাছে। ওই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে আঙ্কেল, আমার টাকা লাগবে না। কি বলছো কি? তোমাকে পুরস্কার দিতে চাইছে, তুমি নিবে না? এত বড় সম্মান পেতে যাচ্ছ। আমার লাগবে না আঙ্কেল, গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে। আরেকটা জিনিস বুঝলাম না, আমি অনু ম্যামদের বাসায় কি করছি? আমি যখন রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম, যখন ডিনার করে বাসায় এসেছিলাম, তখন পুলিশ আঙ্কেলের সাথে দেখা হয়। আর পুলিশ আঙ্কেল আমাকে সব কিছু বলে। আমি তখন তোমাকে দেখতে গিয়ে দেখি তুমি আর কেউ না, তুমি সেই ছেলেটা। সত্যি তুমি অনেক ভালো ছেলে, তোমার মতো ছেলে তো আর দেখাই যায় না। তুমি এত মহান যে নিজের জীবনের কথা না ভেবে অন্যের জীবন বাঁচাচ্ছ। তাই আঙ্কেলকে বলি আমার বাসার সামনে আছে, তোমাকে নিয়ে আসতে, তাই নিয়ে এসেছে ডাক্তারকে দেখিয়ে। ও আচ্ছা, তাহলে এখন আমি আসছি। কথাটা বলে নীল খাট থেকে নামতে যাবে, তখন অনু ধরে বলল, আরে উঠছো কেন এই অবস্থায়? যাওয়া ঠিক হবে না, রেস্ট নাও, সকালে যেও। আজ রাত এখানেই থাকো। নীল, আজ রাত এইখানেই থাকো, এত করে বলছে। আর তুমি যদি এই অবস্থায় যাও তোমার আম্মু আব্বু অনেক কষ্ট পাবে। তাই বলছি কি এখানে থেকে যাও। না আঙ্কেল, সমস্যা নাই, আমি বাসায় যাব। আরেকটার মেয়ের বাসায় থাকা ঠিক হবে না। আপনি তো মনে হয় চলে যাবেন। ওই তো কি হয়েছে? ম্যামের বাসায় থাকবে, এতে সমস্যা কোথায়? তুমি এই রুমে শুয়ে থাকো, আমি পাশের রুমে শুয়ে যাব। তুমি এখানে রেস্ট নাও। নীল থাকো তো, আমি তোমাকে বিশ্বাস করি। আর তুমি অনেক ভালো ছেলে, তোমাকে আমি অনেক ভালো করে চিনি। আর দেখো, এটা আমার ভাতিজি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। না আঙ্কেল, আমি পারবো না এইখানে থাকতে। নীল উঠতে গিয়ে মাথা চক্কর দিল। নীল উঠতে গিয়েও উঠতে পারলো না। বললাম তো উঠো না, এখন মাথায় চক্কর দিতেছে তো। নীল আর কিছুই বলল না। নীল পা ঝুলিয়ে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আচ্ছা মামুনি, এইখানে থাকতে কোনো অসুবিধা হয়েছে না তো? হলে আমাদের বাসায় চলে আসো, এইখানে থাকতে হবে না। ওকে আঙ্কেল, আপনি সাবধানে থাকেন। না আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে না, আমি একদম ঠিক আছি এখানে। আচ্ছা যাই তাহলে। আর হ্যাঁ, সমস্যা হলে আমাকে বলো। পুলিশ আঙ্কেল চলে গেল। অনু দরজাটা প্রয়োজন মতো এগিয়ে দিল। আপনারা ভাবছেন ওর চাচু এখানে থাকলে ও কেন তার বাসায় না থেকে এখানে একা থাকছে। আসলে অনু চাচুর বাসা থেকে কলেজটা অনেক দূর হয়ে যায়। অত দূর থেকে কলেজ আসা অসম্ভব, তাই এখানে একাই থাকে। যাই হোক, অনু ওর চাচুকে এগিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে রান্নাঘরে গেল। গিয়ে নীলের জন্য খাবার বাড়তে লাগলো। খাবার বেড়ে অনু নীলের কাছে গেল। অনু খাবারটা টেবিলের উপরে রেখে দিয়ে নীলের পাটা খাটের উপরে তুলে দিতে লাগলো। আর হঠাৎ করে নীলের পায়ে কারো স্পর্শ পেয়ে নীল চমকে যায়। কি করছেন কি এসব? পা ধরেছেন কেন? দেখছো না খাটের উপরে তুলে দিচ্ছি। অনু নীলকে সোজা করে খাটের উপরে বসিয়ে দিল। অনুর স্পর্শে নীল কেঁপে কেঁপে উঠতে লাগলো। নীলের মনের ভিতরে এক অন্যরকম ফিলিংস হচ্ছে। অনু বুঝতে পারলো না নীল কেঁপে কেঁপে কেন উঠছে। অনু বুঝতে না পেরে বলল, শীত লাগছে কি? দাঁড়াও, আমি কাঁথাটা গায়ে দিয়ে দিই। ম্যাম, আপনি একটু দূরে বসেন। আর হাত মাখাচ্ছেন কেন? কেন দূরে বসবো কেন? এমনি। এমনি ভালো কথা, হা করো। কেন? হা করো তো, এত কথা বাদ দিয়ে। নীল হা করলো। অনু খাইয়ে দিতে লাগলো। নীল খাচ্ছে আর অনুর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এত সুন্দর মেয়ে হয় কি করে? আল্লাহ তাআলা মনে হয় নিজের হাতে ওনাকে বানিয়েছে। যত দেখি তত দেখতে ইচ্ছে করে, চোখ ছাড়াতে মন চায় না। অনু অনেকক্ষণ খেয়াল করলো যে নীল তার দিকে তাকিয়ে আছে। অনুর একটু বিরক্ত লাগছে, একটু হাসি মুখে বলল, নীল কি দেখো এভাবে? অনুর মুখ থেকে কথাটা শুনে নীল প্রচুর লজ্জা পেল। লজ্জা মাখা মুখ বানিয়ে নিচের দিকে তাকিয়ে বলল,
না, কিছু না ম্যাম। আপনি খেয়েছেন? তুমি খাও। ও আচ্ছা ম্যাম, আমি আর খাবো না, অনেক খাইছি। আচ্ছা পানি খাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও। অনু নীলকে পানি খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। দিয়ে অনু নীলকে ভালো করে শুয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও, আমি লাইট অফ করে দিচ্ছি। আর হ্যাঁ, দরকার হলে আমাকে ডাক দিও, আমি পাশের রুমে আছি। নীল মাথা দিয়ে হ্যাঁ সূচক দিল। অনু লাইটটা অফ করে দিয়ে চলে গেল। নীল শুয়ে শুয়ে ভাবছে। এমনটা হওয়ারই কথা ছিল। আম্মুর সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই। কেন যে মাথা গরম হয়ে যায় বুঝি না। রাত পার হলে বাসায় গিয়ে আম্মুর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে মনের মধ্যে শান্তি পাচ্ছি না। বুকের ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছে। কেন যে অমন করলাম। আম্মু কতই না কষ্ট পেয়েছে। কান্না পাচ্ছে না, কান্না করা যাবে না। যাই ঘুমাই। নীল ঘুমানোর চেষ্টা করলো। চেষ্টা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। এইদিকে অনু রুমে বই পড়ছে। বই পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে। অনু বুঝতেই পারেনি। চোখে হালকা হালকা ঘুম পাচ্ছে। অনু বইটা রেখে ভাবলো, যাই দেখি নীল ঘুমিয়ে পড়েছে কিনা, কিছু লাগবে কিনা দেখে আসি। অনু খাট থেকে উঠে নীলের রুমের সামনে গেল। গিয়ে দেখে নীল ঘুমিয়ে পড়েছে। ডিম লাইটের আলোতে নীলের ঘুমন্ত মুখটা দেখা যাচ্ছে। অনু খেয়াল করলো নীলের শরীর থেকে কাঁথাটা সরে গেছে। অনু রুমের ভেতরে গিয়ে নীলের কাঁথাটা শরীরের উপরে দিয়ে দিল। হঠাৎ করেই অনু খেয়াল করলো নীল কি যেন ঘুমের মধ্যে বলছে। একটু কান নিতেই শুনতে পেল ওর আম্মুকে নিয়ে কি যেন বলছে। অনু ভালো করে বুঝলো না। অনু আর ওইখানে না থেকে নিজের রুমে চলে আসলো। এসে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে অনু ঘুমিয়ে গেল। সকালে আজানের ধমনীতে অনুর ঘুমটা ভাঙলো। অনু খাট থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নিল। উজু করে ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে দোয়া পড়তে লাগলো। পড়া শেষ করে নিজের বুকে ফু দিল 3 বার। দিয়ে উঠে রান্নাঘরে চলে গেল রান্না করতে। এইদিকে নীল ঘুমিয়ে আছে। হঠাৎ করে কিছু শব্দ পেয়ে নীলের ঘুমটা ভেঙে গেল। নীলের শরীরে জ্বর চলে এসেছে, তাই চোখ খুলতে পারছে না। চোখ দুটো ভারী হয়ে আছে। নীল কষ্ট করে চোখটা খুলে অনেক কষ্টে ফোনটা হাতে নিয়ে দেখে ওর আব্বু ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলো। নীল, কোথায় তুমি? কেন আম্মু? আমি তো বাসায়। মিথ্যা কথা বলছো কেন? না মানে আব্বু, আমি বাহিরে। এখনই বাসায় আসো। আচ্ছা আসছি আব্বু, এখন রাখি। নীল ফোনটা কেটে দিল। দিয়ে আস্তে আস্তে খাট থেকে নামবার চেষ্টা করলো। নেমে এক পা এক পা করে হাঁটতে লাগলো। মাথার চক্কর দিচ্ছে। নীল আস্তে আস্তে ব্যান্ডেজ খুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। গিয়ে অনুকে ডাক দিল। ম্যাম, ম্যাম আসছেন কি? অনু রান্না করছিল। হঠাৎ কারো কণ্ঠের ধমনী পেয়ে পেছনে তাকিয়ে দেখলো নীল ডাকছে। অনুর মনেই ছিল না নীল যে এইখানে। অনু নীলের কাছে গিয়ে বলল, কি হয়েছে, উঠে এসেছো কেন এই শরীর নিয়ে? ম্যাম, আমাকে বাসায় যেতে হবে। আমি তাহলে এখন আসি। আর আপনার উপকারের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। ম্যাম, কখনো সমস্যা হলে আমাকে বলবেন। এখন আমি আসছি। তাই তা সমস্যা হলে তুমি কি করবে? সাহায্য করব। অনু নীলের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা তা পিচ্ছি এখনই যাবে, খাওয়া দাওয়া করে যাও। আর এই কি, তোমার তো অনেক জ্বর, এই অবস্থায় কি করে যাবে? তুমি দাঁড়াও, আমি তোমাকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে নিচে নামিয়ে দেব। তুমি সোফায় বসো। না ম্যাম, আমি একা যেতে পারবো। আমি যাচ্ছি। ভালো থাকবেন। ওই, আমি তোমার ম্যাম হই না? গুরুজনের কথা মানতে হয়, জানো না? যাও সোফায় বসো, আমি খাবার নিয়ে আসছি। কিন্তু ম্যাম। নীলকে কিছু বলতে না দিয়ে নীলের হাতটা ধরে বসিয়ে দিল সোফায়। মিষ্টি হাসি দিয়ে তাড়াতাড়ি করে টেবিলে খাবারগুলো রেখে দিয়ে একটা প্লেটে খাবার বেড়ে দিয়ে নীলের কাছে গিয়ে বসলো। ছোট্ট টেবিলের উপরে প্লেট রেখে পানি আনতে গেল। নীল সোফার সাথে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে আছে। অনু পানি নিয়ে এসে নীলকে ডাক দিল। নীল, সোজা হয়ে আসছো। নীল অনুর কথা শুনে ভালো করে বসলো। অনু নীলকে খাওয়াতে লাগলো। নীল খালি অনুর দিকে তাকিয়ে থাকে। অনু এই বিষয়টা লক্ষ্য করে। ও ভাবে ছোট মানুষ এমনি তাকিয়ে থাকে। নীল, তুমি এইভাবে চেয়ে থাকো কেন? তোমার আম্মুর কথা মনে পড়ে নাকি? এমন করে তোমার আম্মু খাইয়ে দেয়? অনুর কথা শুনে নীলের খাবারটা আটকে যায়। খাবারটা ঢোক গিলে বলে, মানে ম্যাম? পানি খাওয়াই নাও। অনু পানি গ্লাসটা মুখের সামনে ধরলো। নীল পানিটা খেয়ে নিল।
ম্যাম, আমি ওটা ভাবি নাই। আপনার রান্নাটা খুব ভালো হয়েছে, তাই ভাবছিলাম। এত সুন্দর করে রান্না করেন কিভাবে? আমাকে একটু শেখাবেন? অনু নীলের কথা শুনে হাসতে লাগলো আর বলল, কি যে বলো না, পাম দাও, বাদ দাও। আর তুমি রান্না শিখে কি করবে? কি আর করবো, বউকে রান্না করে খাওয়াবো। শেখাবেন তো? দূর, তোমাকে রান্না শিখতে হবে না, তোমার বউ রান্না করে খাওয়াবে। তা তো খাওয়াবে। আমার তো ইচ্ছে করবে বউকে নিজের হাতে খাওয়াতে, তাই বলছি, শেখাবেন কি? অনু কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা শিখাবো, কিন্তু এখন না, পরে। ভালো করে আগে পড়াশোনা করো, তারপর শিখাবো। পরে আবার কবে? আচ্ছা ঠিক আছে, প্রতি শুক্রবারে ওকে সকালে আসবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ও ম্যাম, আপনি খাবেন না? না, এখন খাবো না, তোমাকে বাসায় পৌঁছে ক্যান্টিনে কিছু খেয়ে নেবো। খাওয়া করো। হ্যাঁ, করবো না। কেন? আবার আমি খাবো? কেন আবার আমি খাবো? আপনি খাবেন না? এইটা কেমন দেখায়? আরে কেমন দেখাবে? ভালোই দেখাবে, হা করো। না মানে না, আপনি এক্ষুনি খাবেন। কথাটা বলে নীল খাবারের প্লেটটা হাতে নিয়ে এক লোকমা নীলের মুখের দিকে তুলে দিল। নীলের হাত কাটা, অনেক জ্বালা করছে। এই কি করছো কি? তোমার হাতটা তো কাটা। খাবার নামাও বলছি, জ্বালা করবে তো। আর তুমি ব্যান্ডেজ খুলেছো কেন? বাসে যাচ্ছি, আম্মু দেখলে অনেক বকা দিবে। শার্ট দিয়ে ঢেকে রাখতে পারবো, আর মাথার চুলের জন্য বুঝবে না। আপনি খান তো। তা বলে তুমি ব্যান্ডেজ খুলে ফেলবে? এক সপ্তাহ পর খোলা লাগছিল। অনু নীলের হাত ধরে পানি দিয়ে ধুয়ে দিল, জোর করে খাইয়ে দিল অনু। নীল মুখ ঘুরিয়ে নিলে অনু আরেক হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে মুখ সোজা করে খাইয়ে দিল। ম্যাম, এটা অন্যায় করলেন কিন্তু। চুপ করো, ওষুধ খাও। অনু ওষুধ খাইয়ে দিয়ে হাত ধুয়ে প্লেটটা ধুয়ে টেবিলের উপর রেখে দিয়ে রুমে গিয়ে ব্যান্ডেজ করার জন্য ব্যান্ডেজ নিয়ে আসলো। স্যালুন দিয়ে ভালো করে মুছে দিতে লাগলো। ম্যাম ছাড়েন, আমার সেপজন দেখলে ভয় লাগে। ছাড়েন বলছি, জানা করছি তো। এইটা দিতে হবে, আমি ফু দিয়ে দিচ্ছি, দাঁড়াও। অনু ফু দিচ্ছে, নীল তাকিয়ে তাকিয়ে দেখছে। নীলের কোনো হুঁশই নেই। ওকে যে স্যালুন দিয়ে মুছে দিচ্ছে ও বুঝতেই পারছে না। এক নজরে তাকিয়ে আছে অনুর দিকে। এইদিকে অনু সবকিছু দিয়ে ব্যান্ডেজ করাও শেষ। নীল, হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি হয়ে গেল, বুঝতেই পারলাম না। আচ্ছা ম্যাম, এখনো তো টাইম আছে, আপনি খেয়ে নেন না প্লিজ। আচ্ছা তাহলে তুমি বসো। অনু খাইতে গেল, টেবিলে বসে খাচ্ছে। নীল তাকিয়ে দেখছে। বাহ, কি সুন্দর করে খায়। ইচ্ছে করছে ওনার খাওয়া দেখে সময় পার করে দিই। তার কপালে আছে নাকি, বাসায় যেতে হবে। নীল অনুর দিকে তাকিয়ে অনুর খাওয়া দেখছে। অনু খাচ্ছে আপন মনে। খাওয়া শেষ করে প্লেটটা ধুয়ে অনু ড্রেস চেঞ্জ করতে গেল। চেঞ্জ করে নীল চলো, আমার হয়ে গেছে। নীল উঠতে যাবে, তখনই পড়ে যেতে নিল। অনু গিয়ে ধরলো। তুমি আমার কাঁধে হাত দাও। নীল অনুর কাঁধে হাত দিতে গিয়েও দিতে পারলো না। কি হলো, দাও। থাকবেন, আপনি চলেন, আমি আসছি। অনু নিজের হাত দিয়ে নীলের হাত কাঁধে রেখে আস্তে আস্তে বাইরের দিকে গেল দরজা দিয়ে। নীল অনুর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। কি হলো, হাত ছাড়ালে কেন? রাস্তায় অনেক মানুষ, খারাপ ভাববে। আমি একাই যেতে পারবো, চলেন। কথাটা বলে নীল একাই হাঁটতে লাগলো। মাথার চক্কর দিচ্ছে, তাও নিজেই হেঁটে গেল। অনু নীলের পেছনে পেছনে গেল। হঠাৎ করে নীলের ওর বাইকের কথা মনে পড়লো। অনুকে জিজ্ঞাসা করলো, ম্যাম, আমার বাইকটা কোথায় জানেন কি? ও হ্যাঁ, বাইকটা থানাতে আছে, তুমি নিয়ে নিও। এখন রিক্সা করে যাব। রিক্সা করে? কেন, যাতে সমস্যা কি নাকি তোমার? আরে না ম্যাম। অনু আর নীল রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা রিক্সাও পেল না। পরে সিএনজিতে করে গেল। নীলদের বাসার ঠিকানা দিল সিএনজি ওলাকে, সেই অনুযায়ী নিয়ে যাচ্ছে। ম্যাম, আপনার ফ্যামিলিতে কাউকে দেখলাম না, আপনি কি একাই থাকেন? আমি একাই থাকি, আব্বু আম্মু গ্রামে থাকেন। ও আচ্ছা, আপনার ভয় লাগে না একা থাকতে? না, কিসের ভয় করবে? ম্যাম, আপনি কি টিউশনি করাবেন? হঠাৎ এই কথা? না মানে যদি পড়াতেন তাহলে আমি পড়তাম। একা কিভাবে পড়াবো? একা কই ম্যাম, আমার ফ্রেন্ড আছে না, আকাশকে তো চেনেন, ও পড়বে।
দেখি এখন এইটা নিয়ে ভাবি নেই। প্লিজ প্লিজ ম্যাম পড়ান। আমার কাউকে না পড়ান সমস্যা নাই, আমাদের দুইজনকে পড়ান প্লিজ। আচ্ছা পড়বো, কিন্তু আগে সুস্থ হয়ে নাও, তারপর না হয় পড়াবো। ওকে ম্যাম। হঠাৎ করে নীলের ফোনটা বেজে উঠলো। নীল ফোনটা পকেট থেকে বের করতে পারছে না, কারণ ব্যান্ডেজ করা জায়গায় ব্যথা লাগছে। অনু এইটা দেখে অনুই বের করে দিল। নীল ফোনটা রিসিভ করলো। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কে তুই? রাস্তায়। তুই কোথায়? ওই রাস্তায় মানে? তুই না বাড়ির কথা বলে চলে গেলি? আন্টি আঙ্কেল আমাকে ফোন দিয়ে বলে তুই নাকি বাড়িতে পৌঁছাস নাই। আসলে একটা ঘটনা ঘটে গেছে, তুই আমাদের বাসায় চলে আয়। তুই কি কলেজে গেছিস নাকি? কি ঘটেছে? তুই ঠিক আছিস তো? ঠিক আছে, কলেজ শেষে আমাদের বাসায় আসছি তো, এখন আসছি। কথাটা বলে নীল ফোনটা কেটে দিল। অনু জিজ্ঞাসা করলো, কি আকাশ নাকি? আকাশ ছিল। মামা এইখানে নামিয়ে দিন। এটা তোমার বাসা? ম্যাম নামেন। আজ না অন্য একদিন যাব। তুমি কি এইটুকু যেতে পারবে তো? যেতে তো পারবো, আপনি নামেন। না আজ না, অন্য একদিন নামবো। দেখছো না সময় হয়ে গেছে। আচ্ছা ম্যাম, তাহলে একদিন আসবেন কিন্তু। অবশ্যই আসবো, এখন বাই। মামা ওনাকে কলেজের সামনে নামিয়ে দিন, আর এই নিন আপনার ভাড়া। আরে কি করছো? তুমি যাও, আমি দিয়ে দেবো, যাও তুমি। তা তো হয় না, আজ আমি দিচ্ছি, আগামীকাল না হয় আপনি দিন। নীল জোর করে গাড়ি ভাড়াটা দিয়ে দিল। অনু ম্যাম চলে গেল। নীল সেই দিকে তাকিয়ে চলে যাওয়া দেখলো। অনুকে যতক্ষণ দেখা গেল ততক্ষণই তাকিয়ে থাকলো। এখন আর দেখা যাচ্ছে না। গেট দিয়ে ভেতর ঢুকলো। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে নীলের আম্মুর চোখ কপালে উঠে যায়, কান্নার সুরে পড়ল। নীল, কি হয়েছে তোর? এই অবস্থা কেন তোর? নীলের আব্বু নীলকে এই অবস্থায় দেখে নীলের আব্বু রাগী সুরে বলল, নীল, এই অবস্থা কিভাবে হলো? আবার কারোর সাথে মারামারি করছো তাই না? কথাটা বলে নীলের আব্বু নীলের গালে একটা থাপ্পড় দিল। কলার ধরে বলল, আবার কারো ক্ষতি করে আসছে? তুমি কি কোনোদিন ভালো হবে না? কতবার বলছি, তুমি আমাদের একমাত্র ছেলে। তোমার কিছু হলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? আজ থেকে তুমি বাড়ির বাইরে যাবে না, কলেজ যাবে, আবার কলেজ থেকে ফিরে আসবে, কোথাও ঘুরতে হবে না। তুমি যাও, ঘরে যাও। নীল আর কিছুই বলল না। জ্বর আর মাথা ব্যথার উপরে থাপ্পড় দিয়েছে। নীলের মাথা ব্যথাটা আরো বেড়ে গেল। নীলের চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো। নীলের আম্মু কিছু বলতে যাবে, তার আগেই নীল, আম্মু সরি, প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, প্লিজ ক্ষমা করে দাও। কথাটা বলেই নীল ওর আম্মুর পা ধরে ক্ষমা চাইলো। নীলের আম্মু যে নীলকে ঠেকাতে গেল, দেখলো নীল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। নীলের আম্মু চিৎকার দিয়ে উঠলো। নীলের আব্বু সোফা থেকে লাফ দিয়ে উঠে নীলের কাছে গিয়ে দেখে নীলের শরীরে অনেক জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। নীলের আব্বু এতক্ষণ খেয়ালই করেনি নীলের যে জ্বর এসেছে। নীলের আব্বু আর দেরি না করে নীলকে ধরাধরি করে নীলের রুমে গিয়ে শুয়ে দিল। নীলের আম্মু ডাক্তারকে ফোন দিল, দিয়ে ছেলের মুখের উপরে পানি ছেটাতে লাগলো জ্ঞান ফেরানোর জন্য। অনেকক্ষণ পানি ছেটানোর পর নীলের জ্ঞান ফিরল। তারই মধ্যে ডাক্তারও চলে আসলো। এসে নীলকে দেখতে লাগলো, দেখে ওষুধ লিখে দিল আর বলল, ওনাকে রেস্ট নিতে হবে, অনেক খারাপভাবে ব্যথা পেয়েছে। এভাবে ব্যথা পেলো কিভাবে? জানে না ডাক্তার, ওই ভালো জানে কিভাবে লাগছে। ও আচ্ছা, ওকে খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে দিবেন। আর আমি তাহলে এখন আসি। আর ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওকে একটু ঘুমাতে দিন। কথাটা বলে ডাক্তার উঠলো বসা থেকে। নীলের আব্বু টাকা দিয়ে বাইরে এগিয়ে দিয়ে আসলো, আর নীলের আম্মু নীলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীলের আব্বু ডাক্তারকে এগিয়ে দিয়ে নীলের রুমে চলে এসে বলল, এই ছেলেটাকে কতবার বলছি মাথা গরম করিস না। দেখো, একদিন এই ওর মাথা গরমের জন্য ওর জীবন যাবে। তুমি চুপ করবে প্লিজ? আমার কিছু শুনতে ভালো লাগছে না, প্লিজ চুপ করো আর এইখান থেকে যাও তুমি। হ্যাঁ, আমি যাচ্ছি। নিজের ছেলেকে তো সামলাতে পারো না, সব সময় মাথায় তুলে রাখতে। আজ বুঝতে পারছো তো? আজ তোমার মুখের উপর কথা বলা শিখে গেছে। কি? আমি আমার ছেলেকে সামলাতে পারি নাই? তুমি কি করছো? কি করছো? দেখলেই তো আমি সামলাতে পারছি না।
তুমি কি করছো? হ্যাঁ, আমি কিভাবে? বাড়িতে তো তুমি আর তোমার ছেলে থাকতো, আমি থাকতাম নাকি যে আমি সামলাবো? তাহলে এত কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যখন থাকতে পারো না তাহলে এত কথা বলছো কেন? তুমি এইখান থেকে যাবে? এমনিতেই ছেলের এই অবস্থা, ভালো লাগছে না, তার উপরে বকবক শুনতে হবে। সবসময় কি শুধু আমার দোষ? কেউ কিছু বলে আমার দোষ, তাই না? আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি আর যদি তুমি তোমার ছেলেকে সামলিয়ে রাখতে তাহলে ও এইরকম হতো না, এত পরিচয় না দিলেও পারতে। উফ, তুমি এখান থেকে যাবে? নীলের আম্মু চিৎকার করে বলল। নীলের আব্বু আর কিছু না বলে নীলের রুমে চলে গেল। নীলের আম্মু নীলের মাথা হাতিয়ে দিতে লাগলো। নীলের আম্মু যখন দেখলো জ্বর কমছে না, তাই নীলের আম্মু নীলের মাথায় পানি দিয়ে কাপড় দিয়ে ভিজে কপালের উপর দিতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীলের জ্বরটা একটু কমতে দেখলো, তাই নীলের আম্মু নিচে যাওয়ার জন্য উঠতে যাবে। তখনই নীল ওর আম্মুর হাত ধরে বলল, আম্মু, তুমি আমার কথা অনেক কষ্ট পেয়েছো তাই না? আম্মু, তুমি জানো আমার একটুতেই রাগ উঠেছে। প্লিজ আম্মু, আমার উপর রাগ করে থেকো না। কথাগুলো বলে নীল কাঁদতে লাগলো। নীলের অনেক কষ্ট হচ্ছে, কোনোদিনও ওর আম্মুর সাথে এইভাবে কথা বলেনি, এই প্রথম এইভাবে কথা বলল। নীলের কথাগুলো শুনে নীলের আম্মুর চোখ থেকে পানি বের হতে লাগলো। চোখ মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে নীলের মাথার কাছে গিয়ে বসে বলতে লাগলো, ধুর পাগল ছেলে, মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে নাকি? হ্যাঁ, এইটা ঠিক, একটু কষ্ট হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না। পাগল একটা, কাঁদছিস কেন? আর কাঁদবি না, ওকে? কথাটা শুনে নীল ওর আম্মুকে জড়িয়ে ধরলো, ধরে কাঁদতে কাঁদতে বলল, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু সোনা। আচ্ছা আব্বু, দেখো আমি দেখি রহিমা রান্না কত দূর করলো। না, আমি তোমাকে যেতে দেব না। আচ্ছা আব্বু, একটা সত্যি কথা বলবে, তোমার এই অবস্থা কি করে হলো? আসলে আম্মু, আমি যখন বাসার দিকে আসতে নিয়েছিলাম, নীল বাসা আসার সময় কি কি হয়েছিল সবকিছু খুলে বলল। নীলের কথা শুনে নীলের আম্মু কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলল, কেউ এইরকম করে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? আম্মু, আমি যদি ওইখানে না যেতাম তাহলে অতগুলো মেয়ের কি হতো বলো তো? আমি জানতাম আমার ছেলেটা খারাপ হতেই পারে না। আমার সোনা ছেলেটা, তা মাম্মুকে বাড়িতে আনলি না কেন? বাড়ির সামনে এসে চলে যেতে দিলি? আমি তো বললাম আসতে, কিন্তু কলেজে যাওয়া লাগবে তো, তার সময় ছিল না আর। অন্য একদিন নিয়ে আসবো। ও আম্মু, আমি ভাবছি কি সুস্থ হয়ে ওনার কাছে প্রাইভেট নিব, কি বলো? তা তো ভালো কথা। নীল আর ওর আম্মু কথা বলতে বলতে খেয়ালই করেনি যে এত রাত হয়ে গেছে। দেখো কাণ্ড, ছেলের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। আম্মু, খাইতে ইচ্ছে করছে না। না খেলে ওষুধ খাইতে হবে তো নাকি? তাই খেতে হবে। তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। কবে যে ম্যামকে বউ হিসেবে পাবো। ওনাকে বউ হিসেবে পেলে আর কিছু চাই না। আরে এর কথা ভাবতে ভাবতে বইটার কথাই ভুলে গেছি। নীল বালিশের নিচ থেকে যে বইটা বের করতে যাবে তখনই আকাশ চলে আসে। নীল সাথে সাথে বইটা বালিশের নিচে রেখে দেয়। কিরে শয়তান, তোর এই অবস্থা কি করে হলো? একবার তো বললেও না। ম্যাম না বললে তো জানতেই পারতাম না। আরে তেমন কিছু না। আচ্ছা যাই হোক, পড়া কি দিয়েছে রে? নোট করেছিস? কি আজ? নিজের শরীরের কি অবস্থা আর এসেছে পড়া নিয়ে? বাল চুপ থাক। সত্যি বলতো, নোট করেছিস নাকি? আমার বই তাকিয়ে দিত। আর বাল, এজন্য তোদের বাড়িতে আসতে ইচ্ছে করে না। অপেক্ষা কর। আকাশ টেবিলের কাছে গিয়ে সবকিছু দাগিয়ে দিল। আর এদিকে নীলের আম্মু রুমে এসেছে। আকাশ, কখন আসলে? এই তো আন্টি, কিছুক্ষণ হলো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। রিনা আন্টি, আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। পরে নীলের আম্মু কিছু বলল না, নীলকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে চলে গেল। আকাশ দরজাটা বন্ধ করে দিয়ে বলল,
তিরশালা, তোর তো একদিকে ভালোই হয়েছে, ম্যামের বাসায় ছিলি, এত তাড়াতাড়ি তার কাছে যেতে পেরেছিস। কি কপাল তোর রে। বুঝতে হয়। আচ্ছা, ম্যাম বাসে গিয়েছে তো? আচ্ছা, তুই এখন রেস্ট নে, আমি এখন আসি, একটু কাজ আছে। কি কাজ? কি কাজ আবার, পড়তে হবে তো নাকি? আচ্ছা যা, দরজাটা একটু লাগিয়ে যাস। আকাশ দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল। নীল বইটা বের করে পড়ার চেষ্টা করলো, কিন্তু হাত দিয়ে ধরতে পারছে না, ব্যান্ডেজ করা। জোর করে ধরে পড়তে লাগলো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো। এইভাবে নীলের 7 সপ্তাহ কেটে গেল। বাসায় থাকতে আর ভালো লাগছে না, তাই নীল আজকে কলেজে যাবে সিদ্ধান্ত নিল। তাই তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে গিয়ে আমুর থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হলো। বাইক চালাতে অনেক কষ্ট হচ্ছে নীলের, তাও অনেক কষ্ট করে কলেজে চলে আসলো। কলেজের ভেতরে গিয়ে বাইকটা রেখে হাঁটতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর নীল দেখলো আকাশ একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। নীল হাঁটতে হাঁটতে ওর কাছে গেল। পেছন থেকে আকাশের কাঁধে হাত দিতেই আকাশ চমকে উঠলো। পেছনে তাকিয়ে দেখে নীলকে দেখে আকাশ বলল, নীল, তুই এখানে কলেজে ওই অবস্থায়? বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। তুই এইখানে দাঁড়িয়ে কি করিস? কিছু না, চল ক্লাসে যাই। নীল আর কিছু না বলে আকাশের সাথে ক্লাসে যেতে লাগলো। ক্লাসে গিয়ে নীল আর আকাশ সিটে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর স্যার চলে আসলো। স্যার পড়াতে লাগলো। নীল স্যারের সব পড়াগুলোকে নোট করে নিল। স্যার চলে গেল। আকাশ চল, লাইব্রেরিতে যাব। কেন? বইটা দিয়ে আসবো, আর কয়েকটা নিয়ে আসবো। তোর পড়া শেষ হয়ে গেছে? এই কয়েকদিনে পড়া শেষ হয়েছে। চল ওঠে। নীল আর আকাশ লাইব্রেরির দিকে গেল। গিয়ে বইটা জমা দিয়ে ভালো বই খুঁজতে লাগলো। আকাশ ওই দিকে গিয়ে বই খুঁজছে, আর নীল ডান দিকে খুঁজছে। অনেক ঘাটাঘাটি করে শেষমেশ একটা বই পেল, দি হ্যাকার কিং টক। সেই বইটা নিতে গিয়ে দেখে ওই পাশে অনু ম্যাম। নীল যে বই দিয়ে মুখ ঢাকতে যাবে, তখনই অনু বলল, আরে নীল, তুমি এখানে? তোমার শরীর ঠিক হয়েছে? জি ম্যাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তা লাইব্রেরিতে কি করো? ওই বই পড়ে শেষ করছো? জি ম্যাম। আপনি কি করেন? আমি বই নিতে এসেছিলাম। ও আচ্ছা ম্যাম, তাহলে আপনি থাকেন, আমার বই পেয়েছি। আপনি তাহলে বই খোঁজেন। আমিও পেয়েছি, চলো একসাথে যাই। আমার ক্লাস তোদের ক্লাসই, চল একসাথে যাই। নীল দাঁড়ালো। অনু ওই দিক থেকে ঘুরে এসে নীলের সাথে কথা বলতে বলতে ক্লাসের দিকে গেল। আর এইদিকে আকাশকে রেখে চলে এসেছে নীল। খেয়ালই করেনি, অনুর সাথে কথা বলতে বলতে বুঝতেই পারেনি। নীল আর অনু ক্লাসের ভেতরে একসাথে গেল। অনুকে দেখে সবাই উঠে সালাম দিল। অনু সালামের উত্তর নিল। এরই মধ্যে নীল নিজের সিটে গিয়ে বসে দেখেছে আকাশ নেই। ও চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু আকাশকে কোথাও পেল না। পরে নীলের মনে পড়লো, মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে মনে মনে বলল, দূর, ওকে রেখে চলে এসেছি। এই ম্যামের পালায় পড়ে অনেক কিছুই ভুলে যাই। এই আকাশটা মনে হয় ওই দিকে বসে থেকে পড়ছে। কি করব, যাবো নাকি না? নীল মনে মনে কথাগুলো ভাবছিল। আর এদিকে অনু নীলকে ডাকছে, কিন্তু নীলের ওইদিকে কোনো খেয়ালই নেই। নীলকে একটা মেয়ে ধাক্কা দিল। তখন ভাবনা থেকে বের হয়ে বলল, কি হয়েছে, ধাক্কা দিলেন কেন? মেয়েটা কিছু বলার আগে অনু বলে উঠল, আমি ডাকছি, তুমি কানে শুনতে পাচ্ছ না? সরি ম্যাম, খেয়াল করি নাই। ওই, আপনাদের সমস্যা কি বলেন তো? এত হাসি কোথা থেকে আসে আপনাদের? এখানে হাসির কি পেয়েছেন? আমি অন্য মানুষকে ছিলাম, তাই শুনতে পারি নাই। এতে হাসার কি হলো? সবসময় মানুষকে এত হাসাসি কোথা থেকে আসে আপনাদের? মানুষ বিপদে পড়লে কখনো সাহায্যে এগিয়ে আসেন না, কিন্তু কখনো মানুষকে হাসির পাত্র বানাতে সময় লাগে না, 1 মিনিটও। আপনাদের সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি আপনাদের? আজ আমি এমন হয়েছি, আগামীকাল আপনাদের হলে তখন কি করবেন? যখন আপনাদের হাসির পাত্র মনে করবে, আর আমাকে দেখে আপনাদের বলদ মনে হয় নাকি? একটা কথা কান খুলে শুনে রাখেন, মানুষ দেখে কখনো কোনো কিছু ভেবে নেবেন না। কার মধ্যে কি আছে কেউ জানে না। কথাটা বলে নীল ব্যাগটা নিয়ে বাইরে চলে আসে। নীলের কথা শুনে সবাই চুপ করে নীলের যাওয়ার দিকে তাকিয়ে আছে।
অনুর নীলের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, কিন্তু নীল রাগ করে চলে গেল, এইটা মানতেই পারছে না। তাই অনু নীলের পেছনে যেতে লাগলো। নীল দাঁড়াও, ওই নীল দাঁড়াও বলছি, এভাবে যেও না। নীল কোনো কিছু না বলে চলে আসলো। বাইরে এসে বাইকটা স্টার্ট দিয়ে পার্কের দিকে চলে গেল। গিয়ে নদীর পাড়ে বসে পানিতে পাথরের টুকরোগুলো পানির দিকে ছুঁড়ে মারতে লাগলো। আর এইদিকে আকাশ ক্লাস এসে দেখে সবাই নীলকে নিয়ে কথা বলছে। কথাগুলো এমন: নীল ছেলেটা আসলে ঠিকই বলেছে, সবাই ছেলেটাকে নিয়ে মজা করে, ছেলেটা একটু লাজুক, তাই বলে সবাই হাসতে হবে? ওই লেকচার দিচ্ছি না, তুইও হাসছিস। তোরা হাসলি, সেজন্যই তো আমিও হাসছি। কি হয়েছে এখানে? মেয়েটা পরে সবকিছু খুলে বলল। আকাশ বুঝতে পারলো নীল এখন কোথায় আছে। আকাশ আর দেরি না করে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলো। এসে মাঠের মধ্যে পা রাখবে তখনই অনু ম্যাম বলল: আকাশ দাঁড়াও। ম্যাম কিছু বলবেন? আকাশ, নীলদের বাসায় যেতে পারবে আমার সাথে? কেন ম্যাম, ও কি কিছু করেছে আপনার সাথে? আরে না, ও সবার উপরে রাগ করে বের হয়েছে, তাই ভাবছি ওদের বাসায় গিয়ে ওর রাগ ভাঙানো যদি যেত। ও আচ্ছা, কিন্তু ম্যাম ও তো এখন পার্কে আছে। তুমি কি করে জানলে? ও আমি জানি নীল এখান থেকে পার্কে চলে যাবে। চলো। ও আচ্ছা চলো, আমি তোমার সাথে যাব। আপনি কিন্তু আপনার ক্লাস। আমার এখন ক্লাস নেই, চলো। অনু আর আকাশ গেটের বাইরে গেল। গিয়ে আকাশ বলল: ম্যাম আপনি দাঁড়ান, আমি বাইক নিয়ে আসছি। আচ্ছা। আকাশ বাইক নিয়ে আসলো। অনুকে পেছনে বসিয়ে পার্কের দিকে গেল। বটগাছের কাছে গিয়ে গাড়িটা থামালো। ম্যাম নামেন। আকাশ, নীল কোথায়? ওকে তো দেখছি না। সত্যি দেখতে পাচ্ছেন না? না তো, এত ভিড়ের মধ্যে কোথায় পাবো ওকে? খুঁজতে হবে না, ওই দিকে তাকান। আকাশ নদীর দিকে তাকাতে বলল। অনু দেখলো নীল বসে থেকে পাথরের টুকরো ছুঁড়ে ফেলছে নদীর দিকে। অনু আর আকাশ নিচের দিকে নেমে নীলের কাছে গিয়ে পেছন থেকে বলল: কিরে মামা, আমাকে রেখে চলে এসেছস? কি করবো বল, তুই তো লাইব্রেরিতে ছিলি তাই। তাই বলে আমাকে রেখে চলে আসবি? দেখ, বেশি কথা বলিস না, মাথা গরম আছে। জানি, পিছনে ঘুরে তাকা। নীল পেছনে তাকিয়ে দেখে অনু আকাশের পেছনে দাঁড়িয়ে আছে। ম্যাম আপনি এখানে? আমি এখানে? তার লাজুক ছেলেটার এত রাগ ভাবাই যায় না। কেন ম্যাম, আমার কি রাগ থাকতে পারে না? আমি কি মানুষ না নাকি যে রাগ থাকতে পারে না? ওরে বাবা, এত কথা, ভুল হয়ে গেছে কথাটা বলে। একটু মাথা ঠান্ডা করো। আর তুমি না আমার কাছে রান্না শিখতে চাইছিলে? চলো। আজ না, অন্য একদিন। রান্না শিখাবে মানে? ও কিছু না, তুই তো মানে খুঁজিস না। এখনো রেগে আছো নাকি? চলো তো, ওদের কথা বাদ দাও। আর তোমাকে নিয়ে কেউ মজা করবে না, চলো চলো। অনু নীলের হাত ধরে তুলে দিল। নীল আর কিছু না বলে বাইকের কাছে গিয়ে বলল: আকাশ তুই চল, আমি একা যাবো কি করে? নীল আর কিছু না বলে অনুকে বলল। ম্যাম ওঠেন। অনু আর কিছু না বলে নীলের বাইকে উঠলো। নীল বাইকটা স্টার্ট দিয়ে রওনা দিল অনুদের বাড়ির দিকে। অনুদের বাসায় চলে গেল। গিয়ে অনুর দরজা খুলে দিল। অনু আর নীল ভেতরে গেল। অনু বলল: নীল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে ম্যাম। অনু ফ্রেশ হতে চলে গেল। নীল বসে থেকে অপেক্ষা করছে আর ভাবছে। ক্লাস থেকে এইভাবে আসা ঠিক হয়নি মনে হয়। সবাই কি ভাবছে কে জানে। দূর, সবাই আমাকে কি নিয়ে কেন মজা করলো? ঠিকই করছি। একদিকে লাভ হলো, ম্যামের বাসায় তো আসতে পারলাম। অনু ফ্রেশ হয়ে এসে দেখে নীল কি যেন ভাবছে। অনু ডাক দিল: নীল, নীল, কি ভাবো? কই কই, কিছু না তো। ফ্রেশ হয়েছেন? আসছো। নীল আর অনু রান্নাঘরে গেল। ম্যাম কি রান্না শিখবো? আজ খিচুড়ি রান্না করবে, বৃষ্টি হবে মনে হয়। ও আচ্ছা, কিন্তু বৃষ্টির সাথে খিচুড়ির কি সম্পর্ক? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। কথা বাদ দিয়ে দেখো আমি কি কি করি। নীল আর কিছু না বলে অনুর কাজ করা দেখছে। অনু খুব মনোযোগ দিয়ে কাজ করছে আর আমাকে বলছে। নীল মনোযোগ দিয়ে শুনছে। ম্যাম আমি হেল্প করবো, এটা আমি কেটে দিই। আজ দেখো আগামীকাল থেকে কাটাকাটি করবে।
নীল আর কিছু না বলে অনুর কাজ দেখতে লাগলো। কিছুতে হাত দিতে গেলে হাতে থাপ্পড় দেয়। অনু একাই সব করছে। নীল শুধু চেয়ে থেকে ওকে দেখছে। চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। নীলের খুব ইচ্ছা হচ্ছে নীলের হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু হাত দিতে গিয়েও দিতে পারছে না। অনু ব্যাপারটা বুঝে বলল, কি করছো কি? চুলগুলো ছড়িয়ে দাও, দেখছো না আমার হাতে কি? জি ম্যাম। কথাটা বলে নীল অনুর চুলগুলোকে সরিয়ে দিল। রাইস কুকার তুলে দিয়ে দুজনে গিয়ে সোফায় গিয়ে বসলো। ম্যাম, রেখে যে আসলেন, পড়ে যাবে না? না, টিভি দেখবে। না ম্যাম, আপনি দেখেন, আমি বই পড়ি। কিসের বউ? আপনার ক্লাস তো করতে পারি নাই, তাই আপনি এখন বলে দিবেন কি কি পড়া দিয়েছেন। পড়াই নাই? তুমি তো চলে এসেছো, আমিও চলে যাই। কি, আপনি পড়ান নাই? পড়াই নাই। আচ্ছা বের করো, আমি দেখিয়ে দিই। নীল বইটা বের করলো। অনু পড়াগুলো দিল। নীল পড়াগুলো পড়তে লাগলো। অনু মাঝে মাঝে গিয়ে খিচুড়ি নাড়িয়ে আসছে। এইদিকে নীল পড়ছে। অনু রান্না শেষ করে খিচুড়ি বাড়ছে আর কার সাথে যেন কথা বলছে। নীল তাকিয়ে একবার দেখছে, আবার পড়ার দিকে তাকিয়ে আছে। কথা বলা শেষ করে অনু নীলকে ডাকলো। নীল খেতে আসো। নীল বইটা ব্যাগের ভিতরে রেখে দিয়ে সোফা থেকে উঠে অনুর কাছে যাচ্ছে আর বলল, ম্যাম, খিচুড়ি মনে হয় অনেক মজা হয়েছে। আমার ইচ্ছে করছে এখন বসে খেয়ে ফেলি। বুঝতে পারছি, যাও হাতটা ধুয়ে আসো আগে, তারপর খেতে বসো। ওকে ম্যাম। উফ, অনেক সুস্বাদু হয়েছে। নীল হাত ধুতে গেল আর অনু নীলের অবস্থা দেখে হাসতে লাগলো। নীল হাত ধুয়ে চেয়ারে বসে পড়লো। বসে লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তাড়াতাড়ি দিন। দিচ্ছি তো। অনু প্লেটের মধ্যে যে খাবার দিতে যাবে তখনই বৃষ্টি পড়ার শব্দ পেল। নীল বলল, ম্যাম দেখুন, খিচুড়ি দিতে না দিতে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই তো দেখছি। এই নাও খিচুড়ি আর এই নাও মাংস। ম্যাম, মাংস খাবো না, খালি খিচুড়ি খাবো। আর আপনি বসেন। কেন? এইটা সকালের জন্য, খাবে না? না, তার জন্য না ম্যাম, খিচুড়ি এমনি খাবো। মাংস খেতে ভালো লাগে না। কেন তাহলে কি খেতে ভালো লাগে? আলু ভাজি। যাই হোক, আপনি বসেন তো। বসি। আর তুমি তাহলে আমাকে আগে বলবে না? আচ্ছা, আগামীকাল আলু ভাজি করে দিব। ধন্যবাদ ম্যাম। অনু আর নীল খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে, ম্যাম, আমি এখন বাসায় যাই, আপনি থাকেন। এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব? নীল অনুর কানের কাছে গিয়ে বলল, সত্যি বলতে ম্যাম, আমার খুব ভিজতে ইচ্ছে করছে। এমনিতে আম্মু ভিজতে দিবে না, তাই এই উছিলাই ভিজবো। কথাটা বলে নীল হাসলো। অনু হাসতে হাসতে নীলের কান ধরে বলল, ওরে দুষ্টু, এত শয়তানি বুদ্ধি, তাই না? বুদ্ধি না থাকলে হয় বলেন ম্যাম? হয় না, কিন্তু বৃষ্টিতে ভেজে যাবে না। জ্বর আসবে, ঠান্ডা লাগবে। লাগবে না, আমি আসছি। না, যাওয়া যাবে না, যাও ওইখানে বসো, আমি চা বানিয়ে দিই। না ম্যাম, আমি ভিজবো। বাই। কি ম্যামের কথা শুনবে না? প্লিজ ম্যাম, প্লিজ ভিজি না। অনু রাগী লোক নিয়ে বলতে যাবে, তখন নীল মন খারাপ করে সোফায় বসতে বসতে বলল, একটু ভিজতে চাইছিলাম, ভিজতে দিল না। এটা কেমন মেয়ে বুঝি না। অন্য মেয়েরা কত সুন্দর। কানে একটা দিলে বুঝে যাবে। কি, আমাকে মারবেন? দরকার হলে তাও করব। বসে থাকো, চা বানিয়ে আনি। ম্যাম, আমি চা খাই না। উফ, কত খান, লাগবে কে জানে। ম্যাম, আমি চাই প্লিজ। কথাটা বলে ব্যাগটা নিয়ে দৌড়ে বাহিরে চলে আসি। অনু পেছন থেকে অনেক ডাকে, কিন্তু নীল শুনে না। এইভাবে 4 মাস কেটে গেল। আজ নীল সিদ্ধান্ত নিয়েছে, আজ কলেজে গিয়ে অনুকে প্রপোজ করবে। তাই আজ তাড়াতাড়ি করে বের হলো। গতকাল সবকিছু ঠিক করে রেখে দিয়েছে, এখন শুধু অনুকে নিয়ে যেতে হবে। তাই নীল তাড়াতাড়ি কলেজে গেল। গিয়ে নীল সোজা অনু রুমে গেল। হঠাৎ করে নীলকে অনু রুমে দেখে অনু একটু অবাক হয়ে গেল আর বলেও ঢুকেনি, নীল, তুমি এখানে? তাও কিছু না বলে ঢুকে পড়লে। ও সরি ম্যাম, মনে ছিল না। যাই হোক ম্যাম, আজ আমাকে একটু সময় দিতে পারবেন? ওইটা তো রান্না শেখান। আজ আমরা একটা জায়গায় যাব, একটা সারপ্রাইজ আছে, বলে যাবেন কি না? ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে।
পিচ্চিটা আমাকে সারপ্রাইজ দিবে, তা জানতে পারি কি সারপ্রাইজ? বললাম না সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি বলা যায়? বলে যখন দিব তখন বুঝতে পারবে। আচ্ছা বুঝলাম, এখন তুমি যাও। আর হ্যাঁ, আমার রুমে এভাবে হুটহাট রুমে আসবে না, সবাই খারাপ ভাববে। ওকে ম্যাম। কথাটা বলে নীল রুম থেকে বের হয়ে খুশিতে নিজের ক্লাসের দিকে গেল। গিয়ে দেখে আকাশ বসে আছে। নীলকে দেখেও না দেখার ভান করলো। কি রে শালা, কি হয়েছে? দেখে না দেখা আর বান করছিস কেন? তুই আমার সাথে কথা বলবি না? সালাম ম্যামকে পেয়ে আমাকে ভুলে গেছস? দূর শালা, কি বলিস না। আচ্ছা সত্যিটা বল, কি হয়েছে? তুই না, কিছু না, ভালো লাগছে না আজ। ও আচ্ছা। নীল সাগরের কপালে হাত দিয়ে দেখে মাথা অনেক গরম। ওই শালা, তোর তো জ্বর হয়েছে। তাই হবে মনে হয়, এই জন্যই ভালো লাগছে না। ওইটাই মনে হয়। মানে তুই কি বুঝিস না নাকি? যাই এখনই, বাসায় যাবি চল। নীল ব্যাগটা নিয়ে আকাশকে ধরে অনু রুমের দিকে গিয়ে দরজার সামনে গিয়ে বলল। ম্যাম আসবো? নীল ভেতরে ঢুকে দেখে অনু কার সাথে যেন কথা বলছিল। নীলকে দেখে ফোনটা রেখে দিয়ে বলল, কি হলো নীল আবার? আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি। আপনাকে কলেজ শেষে নিতে আসবো। আপনি বাট গাছের নিচে অপেক্ষা করেন। ঠিক? মানে ক্লাস করবে না? না ম্যাম, ওর শরীরে অনেক জ্বর এসেছে, তাই ওকে বাসায় রেখে আসবো। বাই ম্যাম। অনুকে আর কিছু বলতে না দিয়ে নীল আকাশকে নিয়ে বাইকে উঠে বাসার দিকে রওনা দিল। আকাশ নীলের পিঠের উপরে মাথা দিয়ে বসে আছে বাইকের উপরে। নীল বাইক চালাচ্ছে। সাগর, অনেক খারাপ লাগছে তাই না? না তেমন না, তুই শুধু ক্লাস বাদ দিয়ে আমার সাথে আসলি। দূর পাগল, তুই আমার কলিজার বন্ধু, আর তোকে আমি কি করে এই অবস্থায় এক হাত ছেড়ে দিই শুনি? আই লাভ ইউ দোস্ত, অনেক ভালোবাসি দোস্ত। কখন আমাকে ভুলে যাস না, যেন মেমকে পেয়ে। আমি অনেক ভালোবাসি আমার বন্ধুকে। আমি জীবন যতদিন আছে আমি কখনো ভুলবো না তোকে। কথাটা বলে নীল ভাবতে লাগলো। তোকে কিভাবে ভুলবো? তুই আমার জন্য নীলের প্রাণের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিস। আমি অনেক গর্বিত যে তোকে বন্ধু হিসেবে পেয়েছি। সেই দিন তোর ফোন হ্যাক না করলে কখন জানতে পারতাম না তুই আমাকে এত ভালোবাসিস। সেই দিন যখন স্বপ্না বলেছিল, সাগর, তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বন্ধুকে ছেড়ে দিতে হবে। মানে কেন বন্ধু? নীলকে আমার ওই ছেলেকে পছন্দ না, ওকে দেখে ভালো ছেলে মনে হয় না। আরে তুমি ভুল বলছো, ও অনেক ভালো ছেলে। তুমি কথা বলে দেখো, তোমার অনেক ভালো লাগবে। আমি ওকে খুব ভালো করে জানি ও কেমন ছেলে। আর হ্যাঁ, আমি অত কিছু শুনতে চাই না। তুমি আমাকে চাও নাকি তোমার বন্ধু, যে কোনো একটাকে বেছে নিতে হবে তোমাকে। এখন বলো, কাকে চাও, আমাকে নাকি নীলকে? এই পাগল হয়ে গেছো নাকি? ও তোমার কি ক্ষতি করেছে যে তুমি ওকে সহ্য করতে পারছো না? ও আমাকে বাজে প্রস্তাব দিয়েছিল। কি? কবে? কখন? কোন সময়? 1 বছর আগে, তোমার সাথে রিলেশন জড়ানোর আগে। ও আচ্ছা, তাই? তাকে প্রস্তাব দিয়েছিল? তোমাকে আমি মুখে বলতে পারবো না, আর অত কিছু শুনতে চাই না। তুমি ওকে ছেড়ে দাও, না হলে আমাকে ছেড়ে দাও। ওকে ঠিক আছে। আকাশের কথা শুনে স্বপ্ন খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ ওকে জড়িয়ে ধরে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, কাকে ছেড়ে দিলাম সেটা না জানে জড়িয়ে ধরছস? কাকে? আমার নীলকে আমি জানি। আমার বাবা আমাকে চাইবে, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। আকাশ মুচকি ইমোজি দিয়ে বলল, ভালো থেকো, আর ভুল করলে ক্ষমা করে দিও। আমি কখনো আমার বন্ধুকে ছাড়তে পারবো না। পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, কিন্তু আমার বন্ধুকে না। ও আমার প্রাণ, আর প্রাণ না থাকলে কেউ কখনো বাঁচে না। আর আমার প্রাণ চলে গেলে আমিও বাঁচবো না। আর হ্যাঁ, ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। যদি ভেবে থাকো তাহলে ভেবে নিতে পারো, সমস্যা নেই। আর হ্যাঁ, আমার বন্ধুর নামে যে বদনাম দিচ্ছ না, ভুলেও আর কখনোই আমার কথা আমার সামনে বলবে না। বাই, ভালো থাকবে। কথাগুলো সেন্ড করে দিয়ে ব্লক দিয়ে দিল। নীল এসএমএস গুলো দেখে চোখের পানি আটকে রাখতে পারে না। নীলের চোখ থেকে পানি বের হতে লাগলো। নীল ভাবতে লাগলো, সাগর, তুই কিছু না জেনেও আমাকে বিশ্বাস করেছিস। অন্য কেউ হলে গার্লফ্রেন্ডের কথা শুনে রাগারাগি করতো, কিন্তু তা করিস নাই। দোস্ত বিশ্বাস কর, আমি ওকে কোনো খারাপ প্রস্তাব দেই নাই। ওই আমাকে প্রপোজ করে, আমি রাজি হই নাই। তখন ও বলেছিল আমার কাছ থেকে আমার প্রিয় জিনিসটা নিয়ে নিবে,
আর সেইটা তুই হবি সেটা বুঝতেই পারি নাই। একটা জিনিস সেবি ভালো লাগছে, আমার প্রিয় জিনিসটা নিতে পারে নাই। ও সত্যি দোস্ত, খুব ভালোবাসি তোকে। নীল কথাগুলো ভাবে আর আকাশকে ফোন দেয়। ফোন দিয়ে বুঝতে পারে আকাশ কান্না করছে, ওর কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। সাগর, কি করিস? এই তো বসে আছি। তুই ঠিক আছিস তো? হুম, আমার আবার কি হবে? সত্যি তুই ঠিক আছিস? রে বাবা। আচ্ছা বাই দোস্ত। কথা বলে ফোনটা কেটে দেয় নীল। নীলও সেদিন খুব কান্না করেছে বন্ধুর কষ্টে। ও কি করে নিবে, তাই ও কান্না করে, কিন্তু আকাশকে বুঝতে দেয়নি যে ও সব জানে। কি রে শালা, বাসা রেখে যাচ্ছিস কেন? বাসাকে চিনিস না নাকি? নীল সাথে সাথে বাইকটা ঠেকিয়ে বলল, ও নাম ভাই। ওই ওই, কি করছিস কি? নাম বলছি, পারবি না তুই। ওই, আমাকে দেখে কি তোর মনে হয় আমি পারবো না? দূর নামা, এত দুর্বল হয় নাই। নীল আকাশকে কোনো কথা না বলে বাড়ির ভেতরে ঢুকে আকাশের আম্মুকে সালাম দিয়ে আকাশের রুমে গিয়ে আকাশকে শুয়ে দিয়ে খাওয়া খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বাইরে চলে আসে। বাইকটা নিয়ে তাড়াতাড়ি কলেজের দিকে গেল। সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গেল। গিয়ে দেখে অনু গেট থেকে বের হয়েছে। নীল অনুর সামনে গিয়ে বাইকটা থামিয়ে নিল। ম্যাম ওষুন। নীল রেস্টুরেন্টের কাছে গিয়ে বাইকটা থামিয়ে ভেতরে ঢুকলো। ঢুকে নীল অনুর চোখগুলো ধরে ছাদের উপরে নিয়ে গেল, গিয়ে চোখটা খুলে দিল। অনু তাকিয়ে দেখে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে চারদিক। অনুর পছন্দের ফুল আর টেবিলের উপরে খাবার সার্ভ করে রাখা আছে। ম্যাম আপনি বসেন। নীল, এটা কেন করছো? বললাম তো ম্যাম, বসেন, এইটাই শেষ না। অনু বসলো। নীল আর অনু খেতে লাগলো। কিছু খাবার খেয়ে নীল বলল, ম্যাম খাওয়া হলে আমার সাথে চলে। আবার কোথায় যাব? আরে চলেনি না? নীল আর অনু ওই পারে চলে গেল। অনু তো অবাক হয়ে তাকিয়ে আছে। ওই পারে কাশফুল। অনুর অনেক ভালো লাগে কাশফুল। অনু একাই হাঁটতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর নীল অনুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বলে, ম্যাম প্রথম যেদিন দেখেছিলাম তখন ভালো লাগে আপনাকে। আস্তে আস্তে আপনার সাথে মিশতে মিশতে আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ অনু। নীলের কথা শুনে অনু ব্রুকুচকে নীলের দিকে তাকিয়ে বলল, নীল, তুমি মজা করছো নাকি? না, আমি আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসা আপনি প্লিজ কবুল করেন এই রিংটা নিয়ে। দেখো নীল, আমি তোমার ম্যাম, তাই ভালোভাবে কথা বলো। আমি আমি তোমাকে কখনোই ওইভাবে দেখি নাই, আর আমি তো তোমাকে চেঞ্জ করি, তাই বলে এটা কখনো ভাবি নাই। আমি আমি তো তোমাকে ছোট ছেলে সেইভাবে তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যেটা বলছো সেটা আমি কখনোই করতে পারবো না। কি? আপনি আমাকে ছোট ছেলে ভাবে স্নেহ করেন, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নীলের কথা শুনে অনু রাগ হতে লাগলো। রাগ কন্ট্রোল করতে না পেরে অনু নীলকে থাপ্পড় দিল আর চিৎকার করে বলল, আর একটা কথা বলবে না, আমি তোমার গুরুজন, আর তুমি বলছো? ছি, ঘৃণা হয়েছে। এতদিন ভালো ব্যবহার করেছি আর মাথায় উঠে গেছো, তাই না? আর এই, তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? শোনো, আমার বিয়ে ঠিক হয়ে আছে আমার ভালোবাসার মানুষের সাথে, বুঝতে পারছো? অনুর মুখ থেকে বিয়ে আর ভালোবাসার কথা শুনে নীলের পায়ে থেকে মাটি সরে গেল। নীল বুকের ভেতরে ব্যথা অনুভব করলো। নীলের চোখ বেয়ে পানি বের হচ্ছে। নীল নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দেখো, তুমি আমার ছাড়া আর কারো হতে পারবে না। আমি মানি না তোমার বিয়ে। তুমি শুধুই আমার, আর কারো না। চুপ বেয়াদব ছেলে, তুই মান বা না মান তাতে আমার কি? আমার প্রথম ভালোবাসা শেষ হলো, ওই ওই থাকবে, আর কেউ না। অনু
লেগে আছে, আর নীলের চোখ লাল টুকটুকে হয়ে গেছে, নাক লাল হয়ে আছে, ঠোঁটগুলো। নীলের আম্মু কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে নীল দৌড়ে নিজের রুমে চলে গেল, গিয়ে ধারাপ করে দরজা লাগিয়ে দিল। নীল দরজা লাগিয়ে দিয়ে খাটের এক কোণে বসে কাঁদতে লাগলো, হাটের উপরে মুখ গুজে কান্না করতে লাগলো। নীলের আম্মু বুঝতে পেরেছে নীলের কিছু একটা হয়েছে, আর নীলের এইভাবে চলে যাওয়ার ধরন দেখে নিশ্চিত হয়ে গেল নীলের কিছু একটা হয়েছে। তাই দেরি না করে নীলের রুমের দরজার সামনে গিয়ে নীলের কান্নার শব্দ পেয়ে দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, নীল, ওই নীল, কি হয়েছে তোর? কথা বল, কাঁদছিস কেন? কি হলো, কিছু তো বল, আমার অনেক টেনশন হচ্ছে। নীল। ভেতর থেকে কোনো সাড়া শব্দই পেল না নীলের আম্মু। তাই উপায় না পেয়ে নিচে গিয়ে নিজের রুম থেকে চাবি নিয়ে আসলো। নিয়ে এসে নীলের রুমে লক খুলে দেখে নীল ভেতরে পড়ে আছে, হাত দিয়ে রক্ত পড়ছে। নীলের এই অবস্থা দেখে নীলের আম্মু এক চিৎকার দিয়ে ওঠে। নীলের আম্মুর চিৎকার শুনে সব কাজের লোক চলে আসে, এসে বলে, ম্যাম কি হয়েছে, এভাবে চিৎকার করেন কেন? ডাক্তারকে এখনই ফোন দাও তোমরা, প্লিজ। নীলের আম্মু কাঁদতে কাঁদতে বলল। সবাই নীলের দিকে তাকিয়ে বলল, ছোট সাহেবের কি হয়েছে? আমি জানি না, প্লিজ ডক্টরকে ফোন দাও। নীলের আম্মু সহ আরো দুইজন ধরে নীলকে খাটে শুয়ে দিয়ে হাতে কাপড় বেঁধে দিল যাতে রক্ত আর না পড়ে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর ডাক্তার আসলো, এসে নীলকে দেখলো আর ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়। নীল সকালে চোখ খুলে দেখে ওর আম্মু ওর মাথার কাছে বসে আছে। নীল লাফ দিয়ে উঠে বসে। নীলের নাড়াচাড়া বুঝতে পেরে নীলের আম্মুর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে নীল খাট থেকে নেমে দাঁড়িয়ে আছে। নীলের আম্মু কিছু বলার আগে বলে উঠলো, নীল, আম্মু, তুমি এখানে কি করছো? সারা রাত এইখানে ছিলে নাকি? নীল, কি হয়েছে, এমন কেন করলি তুই? কিছু না আম্মু, ভালো লাগছিল না তাই। আম্মু আম্মু তুমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। এইভাবে কেউ ঘুমায় নাকি? নীলের আম্মু কিছু বলার আগে নীল ওর আম্মুকে কোলে তুলে নিল। ওর আম্মু নামার চেষ্টা করছে আর বলছে, নীল, তুই করছিস কি? ছাড় বাপ। চুপ করে থাকো তো, সারা রাত আমার জন্য কষ্ট পাইছো। সরি আম্মু, মাঝে মাঝে আমার কি হয় বুঝতে পারি না। সত্যি করে বলবি কি হয়েছে? কিছু না আম্মু। কথা বলতে বলতে নীল ওর আম্মুকে নিয়ে গিয়ে রুমের ভিতরে শুয়ে দিল। নীলের আম্মু বুঝতে পারছে না নীলের কি হয়েছে, খালি নীলের দিকে তাকিয়ে আছে। নীল ওর আম্মুকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হাত এত নাড়াচাড়া করিস না, আবার রক্ত বের হয়েছে। চল ব্যান্ডেজ করে দেই। নীল অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে যখন দেখলো ওর আম্মু ঘুমিয়ে গেছে, তখন ও নিজের রুমে চলে গেল, গিয়ে দরজাটা বন্ধ করে দিল। খাটের উপরে বসে ভাবতে লাগলো, অনু, তুমি আমার না হলে আমি তোমাকেও কাউকে হতে দিব না। আচ্ছা, ওর বয়ফ্রেন্ডকে, অনুর নাম্বারটাও নাই, থাকি কিছু একটা করা যেত। আইডিয়া। নীল বসা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে কম্পিউটার ঘাটাঘাটি করতে লাগলো। অনুর আইডিটা অনেক খোঁজাখুঁজি করে একটা আইডি দিকে গিয়ে চোখ আটকে গেল। এখন নিশ্চিত হলো। এইটাই কি অনুর আইডি নাকি? অন্য কারো দেখি তো, ওর ফ্রেন্ড লিস্টে কি আছে। নীল দেখতে লাগলো, দেখে নিশ্চিত হলো। এইটাই অনুর আইডি। নাহলে রফিক স্যার কি করছে এই আইডিতে? আরো কিছু মেয়েরা আছে, ওরা তো দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। অনুর একটা পোস্টে কমেন্ট করছে সাথী নামে একটা মেয়ে। তাহলে কি এই মেয়েটা ওর নিজের কেমন হয় নাকি? নীল সাথী নামের মেয়েটার প্রোফাইল দেখতে গিয়ে দেখে ওদের ক্লাসের সাথে। তাই হলে এই মেয়েটাকে একটু পটাতে হবে, তাহলে অনুর নাম্বার পাবো। নীল কম্পিউটারটা রেখে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে নীল কলেজের দিকে রওনা দিল না খেয়ে। কলেজের পথে দেখতে পেল অনু কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, মুখটা দেখা যাচ্ছে না তেমন। নীল ভালো করে দেখার জন্য একটু এগিয়ে গিয়ে দেখে একটা ছেলে, দেখতে ফর্সা, লম্বা, চুলগুলো হালকা কোকড়ানো, চোখে চশমা পরে আছে, কালো প্যান্ট সাদা শার্ট। নীল তাকিয়ে কিছুক্ষণ দেখে মনে মনে ভাবলো, তাহলে কি?
নীল কম্পিউটারটা রেখে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে নীল কলেজের দিকে রওনা দিল না খেয়ে। কলেজের পথে দেখতে পেল অনু কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না। নীল ভালো করে দেখার জন্য একটু এগিয়ে গিয়ে দেখে একটা ছেলে, দেখতে ফর্সা, লম্বা, চুলগুলো হালকা কোঁকড়ানো, চোখে চশমা পরে আছে, কালো প্যান্ট, সাদা শার্ট। নীল তাকিয়ে কিছুক্ষণ দেখে মনে মনে ভাবলো, তাহলে কি এটাই সেই ছেলে নাকি? তা না হলে উনিও তো হেসে কথা বলছে, তার চুলগুলো ছড়িয়ে দিচ্ছে। তোর ওর সাথে যে না সেই থাকুক, বিয়ে হলে আমার কথা মতো চলতেও বাধ্য। নীল ওইখান থেকে সোজা ক্লাসের ভেতরে ঢুকে সাথী মেয়েটাকে খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর দেখতে পেল সাথী আসছে। নীল দৌড়ে গিয়ে সাথীর কাছে গিয়ে হাঁপাতে লাগলো। সাথী নীলকে হঠাৎ করে ওর পথ আটকানো দেখে বলল, কিছু বলবে? একটা কথা বলার ছিল। বলো। অনু ম্যামকে তো দেখছি না, ওনার নাম্বার আপনার কাছে আছে? আছে। কেন, ম্যাম এখনো আসে নাই? কই না তো, একটা নাম্বারটা দিতে পারবেন? লিখেন। সাথী নাম্বারটা বলতে লাগলো। নীল লিখে নিল নাম্বারটা নিয়ে বলল, ধন্যবাদ, অনেক উপকার করলেন। আর ম্যামকে যেন বলেন না, ওকে আমি সারপ্রাইজ দিব। সাথী মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে, বলবো না। তা এতদিন ধরে ম্যামের সাথে থাকো, তার নাম্বার নাও নাই? তা না আসলে লজ্জা করে, তাই নেই। আচ্ছা, এখন পথ ছাড়ো, ক্লাসে যাই। ওকে। আচ্ছা, একটা কথা বলবো? আবার কি কথা? আচ্ছা, আমরা কি একসাথে কফি খেতে পারি? কি কফি? মজা করছো? একদিন কথা বলে কফি? তো কি হয়েছে, আমরা তো এক ক্লাসে পড়ি, তাই না? সাথে কিছুক্ষণ ভাবলো, তারপর মিষ্টি করে হাসি দিয়ে বলল, ওকে, বাট কখন? ক্লাস শেষ হলে চল, আজ তুমি আমার সাথে বসবে। কথাটা বলে নীল সাথীর হাত থেকে ব্যাগটা নিয়ে একসাথে ক্লাসে গেল। ওদের দেখে সবাই হা করে তাকিয়ে আছে। একজন তো বলেই উঠল, কি রে সাথী, এটা কি হলো? কই, কি হয়েছে? কিছুই হয়নি, উনি আজ আমার সাথে বসবে। দেখ, যা ভাবছিস তা না কিন্তু। কি কি বলছেন? অনেক কিছুই। নীল ব্যাগটা রেখে সাথীকে বলল, চলেন, ক্লাস হওয়ার আগে লাইব্রেরিতে যাই, যাবেন? লাইব্রেরি? আচ্ছা চলেন। বাহ, লাইব্রেরি? বলেই মিলি হাসতে লাগলো। ওইদিকে নীল কান না দিয়ে সাথীকে নিয়ে লাইব্রেরির দিকে গেল। গিয়ে একটা গল্পের বই নিয়ে চেয়ারটা টেনে বসে টেবিলের উপরে বইটা রেখে দিয়ে পড়তে লাগলো। সাথী বলে উঠল, তুমি গল্প পড়তে খুব ভালোবাসো নাকি? ওই আর কি, একটু একটু। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। অনু ম্যামের স্বামীর নাম কি? তাকে কি দেখছেন? আর আপনার সাথে অনু ম্যামের কি হন আপনি? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? না মানে, আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু জানতে চাইছি। আমি চাই ওনাদের বিয়ের মধ্যে সারপ্রাইজ দিব, তাই। ও, বিয়ে এখনো তো অনেক দেরি আছে। তাতে কি, আগে জেনে রাখা ভালো না? তা ভালো। অনু ম্যাম আমার কাজিন, আর অনুর হবু বরের নাম নিলয় আহমেদ। এখন থাকে লন্ডনে, ওইখানে জব করে। তা উনি অনু ম্যামের সাথে দেখা করতে আছে না? আসে তো, এই 30 তারিখে আসবে। আজ তো 21 তারিখ। ও আচ্ছা। আচ্ছা চলো, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। চললো। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে বাসায় যাই, অনেক কাজ আছে। সাথীদের বলবো অন্য একদিন কফি খাওয়াবো, হাতটাই কাজে লাগে। নীল ওর শার্টার হাতা একটু উপরে তুলে কাটা অংশটা বের করে রাখলো। ব্যান্ডেজ করেনি, কাটা জায়গাটা দেখা যাচ্ছে। নীল ক্লাসে গিয়ে সাথীর কাছে গিয়ে বলল, সাথী, সরি প্লিজ, কিছু মনে করো না, আজ কফি খাওয়াতে পারলাম না, অন্য একদিন খাওয়াবো। সাথী নিচ থেকে মাথা তুলে দেখে ওর হাত কাটা, রক্ত বের হচ্ছে। সাথী ব্রুকুচকে তাকিয়ে বলল, নীল, কি হয়েছে তোমার হাতে, দেখি। কথাটা বলে নীলের হাত ধরে সাথী দেখতে লাগলো। রক্ত পড়া দেখে সাথী নিজের ওড়না ছিঁড়ে নীলের হাতে বেঁধে দিতে লাগলো। নীল বুঝতে পারেনি সাথী এমন একটা কাজ করবে। নীল বাধা দিতে লাগলো, কি করছো কি সাথী? নিজের ওড়না ছিঁড়ে ফেললি আমার জন্য?
পাগল হয়েছে নাকি? চুপ করো, একদম কথা বলবে না। ওইটা কিভাবে হলো? কতখানি কেটে গেছে? তোমার কোনো খেয়াল আছে? নীল কিছু বলতে যাবে, মিলি নীলের কাছে এসে বলল, এই কি নীল, তোমার এইভাবে কাটলো কিভাবে? সাথে ওকে নিয়ে ডাক্তারের কাছে চল, রক্ত পড়া ভালো না, চল। নীলকে কিছু বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো। নীল ওদের সাথে পেরে উঠতে পারলো না, ওদের সাথে হাঁটতে লাগলো। বাইকটার কাছে গিয়ে মিলি বলল, বাইকের চাবি দাও। কি কেন? দাও তো। এই উঠ সাথী, তারপর নীল উঠো। দূর, আমি উঠবো না। সাথী উঠে বসলো। নীলকে জোর করে উঠাতে যাবে, তখন আবারও হাতে ব্যথা পেল, আরো বেশি করে রক্ত বের হতে লাগলো। ভালো করে বললাম উঠতে। তোমার ওই কি মনে হয়েছিল মিলি বাইক চালাতে পারে না নাকি? ওঠো, আমরা ভ্রমণ করতে যাই প্রতি সপ্তাহে, তাও বাইক নিয়ে। আমরা সবাই বাইক চালাতে পারি, ওঠো বলছি। তাই বলে মেয়েদের সাথে কখনোই না। চুপ, ওনার সাথে উঠতে খুব ভালো লাগে নাকি? আর রেগে যাচ্ছেন কেন ম্যাম? তো পেছনে বসতো আর আমি সামনে। তোমাকে চিন্তা করতে হবে না, বসো। নীল মাথায় হাত দিয়ে ভাবলো, ভাবার পরে বাইকের পেছনের দিকে বসলো, সাথীর দিকে পিঠ দিয়ে বসলো। নীল, মিলি আর সাথী হা করে তাকিয়ে আছে পেছনের দিকে। মিলি তো তাকাতে গিয়ে বাইকটা ফেলে দিতে যাবে, সাথে সাথে নীল পা দিয়ে ধরে ফেলে। আরে বাইকটা চালান, এইভাবে তাকানোর কি আছে? মিলি বাইকটা স্টার্ট দিল। নীল ভালো করে বসে পড়লো। সাথী পেছনে হাত দিয়ে দেখলো নীল আছে কিনা। পিঠে হাত দিতেই নীল একটু ছেড়ে বসলো, মধ্যে ফাঁকা করে বসলো। সাথী বুঝতে পারলো, তাই সাথী বলে উঠলো, আর পিছিয়ে যাচ্ছ কেন? পড়ে যাবে তো। পড়বো না, আপনারা ভালো করে বসেন, নাড়াচাড়া করবেন না। নীল মনে মনে ভাবলো, দূর পান, করতে চাইলাম কি, আর এই কোথায় ফেসে গেলাম। তা আবার এই মেয়েটা বাইকে চালাচ্ছে, কখন যে আমাকে ফেলে দেয় কে জানে। বাইক তো চালাচ্ছে ভালোই, কিন্তু তাও ভয় লাগছে, ফেলে দিলে তো হাত পা ভেঙে যাবে। এই সাথী মেয়েটাকে দেখে অনেক জানি, সুবিধা লাগছে না, একটু বেশি কেয়ারিং দেখাচ্ছে। আগে থেকে কেমন করে তাকানো, এখন তো কথা বলার সুযোগ পেয়েছি। দূর, এত কিছু ভাবতে পারছি না, যে কাজ করবো সেটাই কিভাবে করব। হাতে আছে 9 দিন, এর মধ্যে সব করতে হবে, জিনিসগুলো তো কিনতে হবে। নীল কথাগুলো ভাবছিল, এরই মধ্যে হাসপাতালে চলে আসে। নীল টেরই পায়নি, হঠাৎ করে বাইকটা থামার কারণে নীল পড়ে যায় গেটের সামনে। নীল অল্প থেকে বেঁচে যায়। নীল দেখলো ওরা বাইক নিয়ে চলে গেল, এই সুযোগে নীল একটা রিক্সা নিয়ে চলে গেল। সাথী আর মিলি গাড়িটা ভেতরে নিয়ে সাথী সামনে থেকে বলছে, নীল নামো। নীল, শুনতে পাচ্ছ আমার কথা? সাথী যখন দেখলো কেউই কথা বলছে না, পেছনে তাকিয়ে দেখে নীল নেই। লাফ দিয়ে বাইক থেকে নেমে, কি রে, এভাবে নামলি কেন? নীল কই রে? জানি না। কই ও? পিছনে বসেছিল, পড়ে যায়নি তো? এই ছেলেটা টেরা নাকি? কখন পড়ে গেছে বুঝতে পারছি না। চল সামনে গিয়ে দেখি আসছে কিনা। সাথী আর মিলি নীলকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করেও পেলো না। উপায় না পেয়ে ওরা দুজন বাসায় চলে যায়। আর এইদিকে নীল সব জিনিসপত্র কিনে নিল, নিয়ে বাসায় চলে আসলো। বাসার সামনে গিয়ে সবকিছু ব্যাগের ভেতর থেকে তুলে নিল, না হলে ওর আম্মু বুঝতে পারলে সমস্যা হবে। ব্যাগের ভেতরে নিয়ে কলিং বেল চাপ দিল। অনেকক্ষণ পর বউ এসে দরজা খুলে দিল। নীল ভেতরে গিয়ে দেখে ওর আম্মু সোফায় বসে বসে টিভি দেখতেছে। নীলকে দেখে বলল, নীল, কলেজ থেকে এত তাড়াতাড়ি আসলে যে? এমনি আম্মু, কি করছো? কি আর করবো, বসে থেকে টিভি দেখি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা আম্মু। নীল তাড়াতাড়ি করে ভেতরে গেল, গিয়ে ওর পাশের একটা বন্ধ ঘর আছে, সেটা খুলে সব জিনিসপত্র রেখে দিল। আবার তালা লাগিয়ে নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নিল। খেয়ে কিছুক্ষণ ওর আম্মুর সাথে কথা বলে ঘরে চলে আসলো। এসে কম্পিউটারটা ওই ঘরে সেট করে নিল, সাথে ল্যাপটপটাও নিয়ে গেল। ওই ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে কাজ করতে লাগলো, সবকিছু রেডি করতে লাগলো। উফ, সব কাজ হলো, কিন্তু ওর ঘরেতে ক্যামেরাটা কিভাবে লাগাবো? একটা বুদ্ধি বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? ও হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। যাই, এখন কি কাজে লাগি কিনা দেখি। নীল ঘর থেকে বের হতে যাবে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। ও টেরই পায়নি। নীল ভাবলো, না,
এখন যাওয়া ঠিক হবে না, আগামীকাল যাব। নাকি না, এখন যাব। বেশি রাত তো হয় নাই, 4:01 বাজছে। যাই, দেখি কি করে। নীল নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গেল। নীলের আম্মু বলে উঠল, সারাদিন কি করলি ওই রুমে, এখন বের হলি? আসলে আম্মু ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারি নাই। ও আচ্ছা, তা এখন কই যাস? একটু বাহিরে যাব, তাড়াতাড়ি ফিরে আসবো। বাই। নীলের আম্মুকে বলার সুযোগ না দিয়ে নীল বেরিয়ে পড়লো গাড়িতে করে। বাইক তো মিলির কাছে, তাই গাড়ি নিয়ে গেল। অনুর বাসার সামনে গিয়ে গাড়িটা ঠেকিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা অনুর বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল চাপতে লাগলো। অনেকক্ষণ পর অনু দরজা খুলে বলল, কি হয়েছে, তুমি এখানে কেন এসেছো? ম্যাম, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তুমি যাইবে এখান থেকে? যাব, আগে বলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন। দেখো অনেক রাত হয়ে গেছে, তুমি এখন আসো। কিসের ক্ষমা? তুমি কি করছো একবার ভেবে দেখো। আমি জানি ম্যাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। গতকাল থেকে আমি একটু ঘুমোতে পারি নাই। আমি আসলে অনেক ভুল করছি, আমার এই কথাগুলো বলা ঠিক হয় নাই। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দেন। কথাটা বলে নীল অনুর পা ধরে কাঁদতে কাঁদতে বলল। অনুর একটু মায়া হলো। আচ্ছা যাও, ক্ষমা করে দিয়েছি, এখন পা ছাড়ো। সত্যি ক্ষমা করে দিয়েছেন? যাও। ধন্যবাদ ম্যাম। ও ম্যাম, দুলাভাই আসবে কবে? 30 তারিখে। কেন? না মানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসছে। অনু একটু চোখ বাঁকিয়ে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? সেটা দুলাভাই আসলে জেনে যাবেন। আর সারপ্রাইজ কি মানুষ আগে থেকে বলে নাকি? ও ম্যাম, আমার ক্ষুধা লাগছে, গতকাল থেকে কিছুই খাই নাই, অন্তত 1 গ্লাস পানি দিন। ও আচ্ছা, ভেতরে আসছো? নীল ভেতরে গেল। ভেতরে গিয়ে সোফায় বসলো। অনু রান্নাঘরের দিকে গেল। অনু মনে মনে ভাবলো, এই ছেলেটাকে কেন যে কিছু বলতে পারি না। নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসার মধ্যে পানি ঢেলে দিল। না রাগ করতে পারছি, না কিছু বলতে পারছি। খুব ভালো লাগে না। অনু কথাগুলো ভাবছিল। নীল তখন সোফা থেকে উঠে গিয়ে নীল অনু রুমে গিয়ে ক্যামেরাটা লাগিয়ে দিল। আবার সোফায় এসে বসলো আর বলল, ম্যাম, একটা কথা বলতো? বলো। ম্যাম, আমার খুব। নীল কেন আঙ্গুল দিয়ে বুঝালো হিসু করতে যাবে। অনু একটু হেসে বলল। ও আচ্ছা যাও। নীল খুশি মনে অনু রুমে গিয়ে আবারও সব কাজ করে নিল। কাজ শেষ করে বাহির আসলো। এসে দেখে টেবিলে খাবারগুলো রেডি করে রেখেছে। অনু নীলকে দেখে অনু বলল, আসছো? ম্যাম, পানি চাইছিলাম। এত কিছু কেন? চুপচাপ খেয়ে নাও, বেশি কথা বলো না। নীল আর কিছু না বলে টেবিলে বসে টুকটাক করে খেতে লাগলো। একটু একটু করে খেয়ে বলল, উফ, আর খাবো না, পেট ভরে গেছে। এখন চাই ম্যাম। আর ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি খাইছেন কি? ক্ষুধা লেগেছিল তাই খাইছি, আপনাকে জিজ্ঞেস করি নাই। সমস্যা নাই, খাইছি, তুমি এখন আসতে পারো। আচ্ছা বাই। নীল বাই দিয়ে চলে আসলো। নীল মনে মনে ভাবলো, কি যে সারপ্রাইজ দিব দেখি, বাবু তো অনেক খুশি হবে। কি ভাবছো বাবু? আমি তোমার কাছে ক্ষমা চাইতে গেছি, সময় হলে বুঝবে। নীল কথাগুলো ভাবতে ভাবতে গাড়িতে বসে বাসার দিকে রওনা দিল। নীল বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। কারোর সাথেই কোনো কথা বলে না। নীল রুমে গিয়ে আগে কম্পিউটারের কাছে গিয়ে সবকিছু চেক করতে লাগলো, দেখা যাচ্ছে কিনা। নীল কম্পিউটারের ভিতরে দেখতে পারলো অনু কার সাথে যেন কথা বলছে, হাসছে, পাপি দিচ্ছে। অনুর এরকম অবস্থা দেখে নীল বুঝতে পারলো কার সাথে কথা বলছে। নীলের রাগ হতে লাগলো। রাগে কম্পিউটারটা ঠাস করে বন্ধ করে চেয়ারটা ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে লক করে দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এত ন্যাকামি করবো? একবার বিয়েটা হোক, তারপর বুঝবে কি করতে পারি। নীল এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কম্পিউটারের রুমে গিয়ে দেখতে লাগলো অনু কি করছে। অনুকে গোসল করা অবস্থায় দেখে নীল একটু লজ্জা পেল। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে ভিডিওগুলো সেভ করে নিল। অনু গোসল করে বের হয়ে কলেজে চলে গেল। নীল সবকিছু ফোনের ভেতরে নিয়ে নিজের রুমে গেল। গিয়ে অনুকে ফোন দিল। অনেকক্ষণ বাজার পর ফোনটা ধরলো। নীল কণ্ঠ চেঞ্জ করে ফোন ধরে বলল,
আসসালামু আলাইকুম জানু। অনু কিছুটা অবাক হয়ে গিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারলাম না তো। ও জানু, আমাকে চেনো নাকি? বলো জানু, আমি তোমার জান। আর তুমি চেনো না? ছি ছি জানু, আমার কলিজা লাগলো কথাটা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। আমি আপনাকে চিনি না, মানে চিনি না। ফোন রাখুন। আরে আরে, আমার যেন রেগে গেল। অনেক কিউট লাগে, বেশি রাগ দেখো না জানু। একটা ভিডিও দেখবে? মানে কিসের ভিডিও? অপেক্ষা করো। নীল ভিডিওটা অনুকে দিয়ে ফোনটা কেটে দিল। ওইদিকে অনু অনেকটা অবাক হয়ে গিয়ে নীলকে ফোন দিতে লাগলো। অনেকক্ষণ ট্রাই করে না পেয়ে ক্লাস করতে যায়। এইভাবে প্রতিদিনই নীল অনুকে নতুন নতুন ভিডিও দেয়, আর অনু ক্লাসের ভেতরে মনমরা হয়ে থাকে। না কাউকে কিছু বলতে পারছে, না সহ্য করতে পারছে। এইভাবে 29 দিন কেটে গেল। অনু এই ছেলেটাকে খুঁজতে খুঁজতে আর টেনশনে টেনশনে ঘুমাতে পারে না। চোখের নিচে কালো দাগ বসে গেছে। আর এইদিকে নীল তো বিন্দাস মুড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনু বুঝতে পারছে না এটা কে হতে পারে। এদিকে নীল আগামীকাল কি করবে সেটা ওর কিছু গুন্ডি বাহিনীকে বলে দিল। উফ, আগামীকাল সবকিছু মিটে যাবে। আমার জানুটাকে আমার পরিচয় দেওয়া যাবে। আচ্ছা, রাতটা শুধু কাটুক, তারপর দেখাবো। নীল কথাগুলো ভাবছিল, তখনই আকাশ ফোন দিল। নীল ফোনটা রিসিভ করে বলল, দোস্ত কই তুই? কেন? বাসায়। ও আচ্ছা, আগামীকাল আমার সাথে দেখা করতে পারবি? সরি রে দোস্ত, আমার আগামীকাল একটু কাজ আছে, প্লিজ কিছু মনে করিস না। আচ্ছা সমস্যা নাই, তাহলে এখন বাই। কথাটা বলে আকাশ ফোনটা কেটে দিল। নীল দুপুরে গোসল করে খেয়ে দিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে 5টার দিকে উঠলো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল, গিয়ে দেখে ওর আম্মু রান্না করছে। আম্মু, কি করো? এই তো রান্না করি। ঘুম হয়েছে? আম্মু, আম্মু, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? না, তুমি গিয়ে বসো, আমি একাই করে নেব। না, আমি করব। কথাটা বলে নীল জোর করে ওর আম্মুকে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। নীল মনে মনে ভাবছে, উফ, কখন যে সকাল হবে, সময় কাটছে না। রান্না শেষ করে নীল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ওর আম্মুর সাথে খেয়ে ওর আম্মুর সাথে গল্প করতে লাগলো। নীল ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থেকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। নীলের ঘুম পেতে লাগলো। আম্মু, আমি এখন যাই, খুব ঘুম পাচ্ছি। আচ্ছা যাও। নীল ওর আম্মুর কপালে চুমু দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালের ভোরের আজানের ধমনীতে ঘুম ভেঙে গেল নীলের। নীল উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে লাগলো। আজ নীলের মনের ভেতরে কেমন একটা অনুভূতি কাজ করছে। নীলের বুকের ভেতরে কেমন যেন করছে। নীল নামাজ পড়ে ভাবছে, কি ব্যাপার, আজ আমার এমন কেন লাগছে? ও মনে হয় আজ প্রথম কাউকে কিডন্যাপ করব, তাই এমন হয়েছে। নীল কথাগুলো বলছিল, তখনই ফোন দিল। আমি আসছি, আপনি ফোন রাখেন। নীল ফোনটা কেটে দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে যে বের হতে যাবে, তখনই নীলের বুকের ভেতরে মোচড় দিল। নীল ভাবতে লাগলো, কি ব্যাপার, আচ্ছা আম্মু আব্বুর মুখটা কেন চোখের সামনে হেসে আসছে? ও, মনে হয় তাদের না বলে বিয়ে করতে যাচ্ছি, তাই এমন হয়েছে। যাই, আম্মুকে সালাম করে আসছি। নীল ওর আম্মু রুমে গিয়ে দেখে ওর আম্মু নামাজ পড়ছে আর ওর আব্বু বসে আছে। নীল ওর আব্বুকে দেখে অবাক হয়ে গেল। নীল ভেতরে ঢুকে বলল, আপু, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে এসেছি। নীল আর কোনো কথা না বলে ওর আব্বুর কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলল, আপু, তোমাকে আমি অনেক মিস করেছি। নীলের আব্বু হঠাৎ করে নীলটাকে এভাবে জড়িয়ে ধরা দেখে অনেকটাই খুশি হলো। নীল কখনো ওর আব্বুর সাথে এমনভাবে কথা বলেনি। আচ্ছা আপু, এখন আসছি, বাই। কই যাবে এত সকালে? একটু কাজ আছে আম্মু। নীল ওর আম্মু আর আব্বুর কপালে চুমু দিয়ে বাইরে চলে গেল। নীল বাইকটা নিয়ে ওর দেওয়া ঠিকানায় চলে গেল। যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগলো। নীল মাস্ক পরে নিয়ে গিয়ে দরজায় নক করলো। ওই ছেলেগুলোর মধ্যে একজন খুলে দিল। আপনারা এখন আসতে পারেন, এই নিন আপনাদের টাকা। নীল ওদেরকে টাকা দিয়ে বিদায় করিয়ে দেয়। নীল কাছে গিয়ে দেখতে লাগলো আর বলল,
দেখতে তো ভালোই, কিন্তু ভাইয়া তুই কেন আমার ভালোবাসার দিকে নজর দিলি? নীলের মুখ বন্ধ করে রাখছে। নীলে কিছুই বলতে পারছে না। নীল বুঝতে পেরে নীলের মুখের কাপড় খুলে দিল। নীলে বলে উঠল, কে আপনি? আমাকে কেন এভাবে নিয়ে এসেছেন? আর কিসের ভালোবাসার কথা বলছেন? বুঝে যাবে শোনা, একটু অপেক্ষা করো। নীলে অনুর ফোনে নীলের পিক তুলে পাঠিয়ে দিয়ে ফোন দিল। অনু পিকটা দেখে সাথে সাথে ফোনটা রিসিভ করে বলল, কি আপনি কেন করছেন এমন? ওকে কেন ধরছেন? জানো, এত কথা বলতে পারবো না। তোমাকে যা বলছি তাই করো। ওনাকে বাঁচাতে চাইলে তুমি আমার দেওয়া ঠিকানায় চলে আসবে। নীল ফোনটা কেটে দিয়ে ঠিকানাটা টেক্সট করে দিল। অনু সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসলো। 1 ঘন্টার মধ্যে অনু চলে আসলো। নীল ফোন দিল, কই তো জানো, এখনো আসলে না যে? আমি এসে গেছি, কিন্তু আপনি কোন রুমে আছেন? ওই তো দেখতে পাচ্ছি জানো, সোজা এই এসেছি। প্রথম রুমটাতে চলে আসো। নীলের কথা মতো অনু আসতে লাগলো। রুমের দরজায় নক করার আগে নীল দরজা খুলে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসে। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। অনেক কষ্টে নীলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কি আপনি কেন এমন করছেন? প্লিজ ছেড়ে দিন। অপেক্ষা করে শোনা। কথাটা বলে আসতেই মাস্কটা মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে অনুর দিকে ঘুরে তাকালো। অনু নীলকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। নীল, তো তুমি এইখানে, তার মানে তুমি এরকম করছিলে? জি ম্যাম। তা ম্যাম, আপনাকে আর কিছু বোঝাতে হবে না। আমি কি বলতে চাইছি, আপনার ওনাকে বাঁচাতে হলে আমাকে বিয়ে করতে হবে আর আমাকে ভালোবাসতে হবে। এই ছেলে, তোর বয়স কি আর ওর বয়স কি পাগল হয়ে গেছে নাকি? দেখে ভালোই ভালোই আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু। নীল আর কিছু বলতে না দিয়ে নিলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে লাগলো আর বলল, না হলে কি করবি শালা? একদম চুপ করে থাক, বেশি কথা বলিস না। প্লিজ নীল, ওকে মেরো না। আমার শাস্তি ওকে কেন দিচ্ছ? না জানো, এইভাবে কেঁদো না, আমার খুব কষ্ট হয় তো। বলো না জানো, বিয়ে করবে নাকি? আরো জোরে জোরে মারতে লাগলো। নীল অনুকে কি যেন একটা ইশারা করলো। তখনই দরজা ধাক্কানোর শব্দ পেল নীল। মা, দরজা খুলো, আমরা চলে এসেছি। দৌড়ে গিয়ে দরজাটা খুলতে যাবে, তখনই নীল নিজের পিস্তলটা বের করে বলল, দরজা খুলে এটা শেষ হবে। আর শোনা, তুমি তোমার পুলিশ আঙ্কেল নিয়ে এসেছো, কিন্তু আমি তো একটু ভয় পাই নাই। দেখো নীল, আমি পুলিশ আঙ্কেল কিছু বলি নাই। প্লিজ ওর কিছু করো না। ও তাই শোনা, তাহলে তার আসলো কিভাবে? তুমি যখন ফোনে টেক্সট পাঠাও, মনে হয় আঙ্কেল দেখে ফেলেছে। প্লিজ নীল, নীলকে ছেড়ে দাও। অনু আর কথা শুনবে না, তুই দরজা খুলো। ও আমার কিছু করতে পারবে না। অনু কাছে জোরে জোরে আর নীল নিলয়কে আবার লাঠি দিয়ে মারতে লাগলো। দরজা খুলো, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। নীল অনুর কাছে এসে বলল, জানো, আঙ্কেল বলছে দরজা ভেঙে ফেলতে। তার আগে চলো আমরা পালিয়ে যাই। কখনো না নীল, বাড়াবাড়ি করো না, আমাদের যেতে দাও। অনু কথাটা বলে নীলের হাত থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। হাতাহাতি করতে করতে নীলের পিস্তলটা ফাঁকে গিয়ে পড়লো। অনু নীলকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে নীলের বাঁধনটা খুলে দিল। নিলয় নীলকে মাটি থেকে তুলে মারতে লাগলো। নীলও মারতে লাগলো। নীল নীলের গলা চেপে ধরেছে। নিলয়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনু নীলকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছিল না। যখন দেখলো নীলের জিভটা বের হয়ে আসছে, তখনই অনু দৌড়ে গিয়ে পিস্তলটা হাতে নিয়ে নীলকে গুলি করে দিল। নীল নিলয়কে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখে অনু গুলি চালিয়ে দিল। একসাথে 3টা গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ পেয়ে পুলিশ আঙ্কেল দরজা ভেঙে ভেতরে এসে দেখে অনুর হাতে পিস্তল, আর নীল ধপাস করে মাটিতে পড়ে গেল। নীলের চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো। নীল অনুর দিকে হাত বাড়িয়ে শেষবারের মতো ওর হাতটা ধরবার চেষ্টা করলো। নীলে অবাক হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। অনু চোখ দিয়ে পানি ঝরাতে লাগলো। অনু পিস্তলটা ফেলে দিয়ে জোরে চিৎকার করে বলল, আমি ওকে মারতে চাই না নীল। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।